স্টুডেন্ট, আজকের ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব। আজকে তোমাদের ক্লাস 12 এর যে অ্যাকাউন্টেন্সির এক্সাম ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি। তো আমি বিকাল বেলা সন্ধ্যাবেলার দিকে আমি এমসিকিউ এসিকিউ গুলো নিয়ে ডিসকাশন করেছি, উইথ সলভ বলেছি। কারোর কোনো ডাউট থাকলে তোমরা অনেকেই কমেন্ট করেছো, বাট আমি সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। অনেকে আমাকে বলছে যে স্যার লং কোশ্চেন গুলো বললে। দেখো, সবার কথা ভেবে অনেক রাত হয়ে গেছে যদিও, তো আমি এই ভিডিওটা তৈরি করছি। ঠিক আছে? তো দেখো কি কি কোশ্চেন এসেছিল। 3 এর দাগে যে অঙ্কটা এসেছিল পিএল অ্যাপ্রোর অঙ্ক দিয়েছিল। কোশ্চেনটা পড়ি কি বলেছে। এ বি সি আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 1/2, 1/3, 1/6। ঠিক আছে? দেয়ার ক্যাপিটাল ব্যালেন্স অ্যাজ অন 1/4/22, ওয়ার এ ছিল 90,000, বি ছিল 70,000 আর সি ছিল 1,20,000। প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2023 আফটার কনসিডারিং দ্য ফলোইং আইটেমস। ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলেছিল 6% পার অ্যানাম। ইন্টারেস্ট অন ড্রয়িংস বলেছিল 8% পার অ্যানাম। বি ইজ টু গেট স্যালারি 5,000 পার মান্থ। ট্রান্সফার 10% অফ ডিভিজিবল প্রফিট টু জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভে 10% ট্রান্সফার করা হচ্ছে প্রফিট। ডিভিজিবল প্রফিটের 10%। অ্যানুয়াল ড্রয়িংস অফ দ্য পার্টনার্স বলছে এ আর বির 2,000 টাকা করে প্রতি মাসে, এবং টাকা উইথড্র করা হচ্ছে কত, বিগিনিং অফ দ্য ইচ মান্থ। আর সি উইথড্র করেছে 1,000 টাকা পার মান্থ অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ। নেট প্রফিট বলেছে 1,47,100। তো চলো অঙ্কটা দেখা যাক। তো প্রথমে লিখেছি ইন দ্য বুকস অফ এ বি সি। ঠিক আছে? ইন দ্য বুকস অফ এ বি সি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2023। ঠিক আছে? তারপর দেখো কি বলেছে। নেট প্রফিট বলে দিয়েছিল কত অঙ্কে, 1,47,100, যেটা কিনা আমরা পিএল অ্যাপ্রোর কে দিকে লিখেছি। ঠিক আছে? পিএল অ্যাপ্রোর কে দিকে লিখেছি 1,47,100। ঠিক আছে? আইওসি ইন্টারেস্ট অন ক্যাপিটাল ডেবিট দিকে আসে। ঠিক আছে? তো এর ক্যাপিটাল কত ছিল দেখো, এর ক্যাপিটাল ছিল 90,000, তার উপর 6% 5,600, সরি 5,400। বির ক্যাপিটাল 70,000, তার 6% 4,200। আর সির ক্যাপিটাল ছিল 1,20,000, তার 6% 7,200। তিনটে যোগ করে কত হচ্ছে, 5,400, 4,200 আর 7,200 যোগ করে হয় 16,800। লিখে দিয়েছি। তারপর বলেছিল কি দেখো, ইন্টারেস্ট অন ড্রয়িংস বলেছিল 8% পার আনাম। ইন্টারেস্ট অন ড্রয়িংস কে আসে তোমরা জানো প্রত্যেকে। এই এর ড্রয়িংস কত করেছিল, এ 2,000 টাকা করে প্রতি মাসে ড্র করেছে, মানে 24,000 টাকা। বি 2,000 টাকা প্রতি মাসে ড্র করেছে, 24,000 টাকা ইন্টু 8% করে। আর মাসের প্রথমে তুললে কি হয়, 6.5/12, তাই 6.5/12 করেছি। এ আর বি দুজনেই 6.5/12 করে ক্যালকুলেট করে 1,040 আর 1,040 বেরিয়েছে। সি টাকা তুলেছে 1,000 টাকা করে প্রতি মাসে, মানে 12,000 টাকা, 8%। এন্ড অফ দ্য মান্থ, মাসের শেষে টাকা তুললে হয় 5.5/12, ক্যালকুলেট করে হলো 440। তিনটে যোগ করে হয়েছে কত, 2,520। ক্লিয়ার হলো? এরকমই তোমরা করেছো। তারপর যে 20 স্যালারি কত করেছিল, 5,000 পার মান্থ। তাই তো 20 স্যালারি কত ছিল, 5,000 পার মান্থ, মানে 5,000 × 12, 60,000 টাকা ডেবিট দিকে হবে। এবার আমরা কি করেছি, ক্রেডিট দিকগুলো যোগ করেছি, যোগ করে বেরোলো 1,49,620। সেটা আবার এইদিকে লিখলাম 1,49,620। তার থেকে এই টাকাটা বাদ দিয়েছি আর এই টাকাটা বাদ দিয়েছি। দুটো বাদ দিলে পড়ে থাকছে কত, 7,2820। এটাকে বলা হয় ডিভিজিবল। এর উপর 10% আমরা টাকা ট্রান্সফার করেছি কোথায়, রিজার্ভে ট্রান্সফার করেছি, রিজার্ভে। তাহলে 7,2820 10% কত হবে, 7,280। ঠিক আছে? ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। তারপরে যে টাকাটা পড়ে থাকলো, কত টাকা পড়লো তারপরে, 65,538। এই টাকাটা পার্টনারদের মধ্যে ভাগ করতে, এ বি সির মধ্যে। দেখো এ বি সির রেশিও কি বলেছিল, 1/2, 1/3 আর 1/6। সব কটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 3:2:1। ঠিক আছে? অর্থাৎ এই টাকাটাকে আমরা 3:2:1 ভাগ করলে কত হয়েছে, এর হচ্ছে 32769, বির হচ্ছে 21846 আর সির হচ্ছে 10923। কার কার অঙ্কের অ্যান্সারটা মিললো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। হ্যাঁ স্যার ঠিক আছে, আমাদের এই অ্যান্সার বেরিয়েছে। কেউ কোথাও ভুল করলে এটাও জানিও অবশ্যই কমেন্ট করে। তো ঠিক আছে, এটা আমি করে দিই। নেক্সট কি কোশ্চেন, আমাদের নেক্সট কোন অঙ্ক করতে হতো দেখো 4 এর দাগে, সেটা কি, ইস্যু অফ শেয়ার। ইস্যু অফ শেয়ার থেকে দিয়েছিল ফরফিচার রিইস্যু অ্যান্ড ক্যাপিটাল রিজার্ভ। বলছে মিস্টার সেন হ্যাজ অ্যাপ্লাইড 400 shares of X Limited of ₹10 each issued at a premium of ₹2 each। তো বলছে মিস্টার সেন এক্স কোম্পানির কাছে 4,000 টা শেয়ার অ্যাপ্লাই করেছিল। ঠিক আছে? 10 টাকা দামের শেয়ার, 2 টাকা প্রিমিয়াম। মিস্টার সেন অ্যাপ্লিকেশন মানে দিয়ে দিয়েছে, অ্যালটমেন্ট 5 টাকা মানে ইনক্লুডিং প্রিমিয়াম দিয়ে দিয়েছে, বাট ফেল টু পে ব্যালেন্স টাকাই। কোম্পানি ডিসাইডেড টু ফরফিট সাচ শেয়ার, সেই শেয়ারগুলো কোম্পানি ফরফিট করছে। অ্যান্ড দেন রিইস্যু 3/4, ও সব করা শেয়ার রিইস্যু হচ্ছে না, যতগুলো শেয়ার ছিল
4,000 তার 3/4 মানে 3,000 শেয়ার রিইস্যু হচ্ছে 10% ডিসকাউন্ট, মানে 10 টাকা 10% 9 টাকা ডিসকাউন্টে রিইস্যু হচ্ছে। বলছে সো দ্য নেসেসারি জার্নাল এন্ট্রিজ অফ এক্স লিমিটেড ইন রেসপেক্ট অফ ফরফিচার অ্যান্ড রিইস্যু অফ শেয়ার্স। এই তো কোশ্চেন দিয়েছে। তো প্রথমে কি লিখেছি, ইন দ্য বুকস অফ এক্স লিমিটেড জার্নাল ডেবিট ক্রেডিট লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো আমি প্রথমে সুন্দর করে তোমাদের বোঝার জন্য সাজিয়ে নিয়েছি, ক্যাপিটাল লিখেছি আর প্রিমিয়াম লিখেছি, ক্যাপিটাল লিখেছি আর প্রিমিয়াম লিখেছি। তো দেখো অ্যাপ্লিকেশনের রেট কত করে ছিল, অ্যাপ্লিকেশনের রেট ছিল তোমার 2 টাকা করে, তাই লিখেছি। ঠিক আছে, অ্যাপ্লিকেশন 2 টাকা করে রেট ছিল লিখেছি। অ্যালটমেন্ট ছিল টোটাল 5 টাকা, অ্যালটমেন্ট টোটাল 5 টাকা ছিল, যার মধ্যে 2 টাকা প্রিমিয়াম, মানে 3 টাকা ক্যাপিটাল আর 2 টাকা প্রিমিয়াম, আর বাকি টাকা ছিল কলে। তাহলে টোটাল যদি 10 টাকা হয় ফেস ভ্যালু, তার মধ্যে 5 টাকা তো হয়ে গেছে, রইল কত, 5 টাকা। এটা হচ্ছে কলে। একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা 4,000টা, মানে মিস্টার সেন, ও 4,000টা শেয়ার অ্যাপ্লিকেশনের টাকা দিয়েছে, অ্যালটমেন্টের টাকা দিয়েছে, কিন্তু দিতে পারেনি কোনটা, কলের টাকাই। চলো এরই এন্ট্রি করবো। তাহলে ফরফিচার, প্রথমে ফরফিচার জার্নাল কি হয়, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, কতগুলো শেয়ার ফরফিট হতো, 4,000টা শেয়ার ইন্টু মানিস অফ কলটা, কলটা ভ্যালুতে এই অঙ্কে 10 টাকায়, 4,000 ইন্টু 10 করে কত হয়েছে, 40,000 টাকা। টু কলসিন এরিয়া। তো মিস্টার সেন কোথায় টাকা দিতে পারেনি, শুধুমাত্র কলে দিতে পারেনি। তাহলে কলে কত করেছিল স্যার, কলে তো 5 টাকা করেছিল, তাহলে 4,000 ইন্টু 5 করলে কত হচ্ছে, 20,000 টাকা। তাহলে দিতে পেরেছে কত, তুমি বুঝতেই পারছো, 40-এর মধ্যে 20 দিতে পারেনি, তাহলে দিতে পেরেছে 20,000 টাকা। টু শেয়ার ফরফিটেড বা শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট 20,000 টাকা হয়ে গেল। এবার আমি কি সবকটা শেয়ার রিইস্যু করি, না স্যার, 4,000টা যতগুলো শেয়ার ছিল তার 3/4 রিইস্যু করেছে, 3/4। ঠিক আছে, তো 4,000 3/4 করলে কত হয়, 3,000টা শেয়ার রিইস্যু করেছে 9 টাকা করে, মানে কত হচ্ছে 27,000 টাকা, রিইস্যু হয়ে 27,000 টাকা। ঠিক আছে, 27,000 টাকা রিইস্যু করে 27,000 টাকা পেলাম। তাহলে কতটা, বুঝতে পারছো, 4,000টা শেয়ার 3/4 রিইস্যু করেছে, মানে 3,000টা শেয়ার রিইস্যু করেছে, 9 টাকা, 1 টাকা ডিসকাউন্ট। তাহলে কত টাকা ডিসকাউন্ট শেয়ার রিইস্যু করেছে, 1 টাকা। তাহলে 3,000 ইন্টু 1 কত হয়, 3,000 টাকা। আর শেয়ার ক্যাপিটালে যাবে কত, 30,000 টাকা। ঠিক আছে, লাস্ট জার্নাল আমরা কি শিখেছি, শেয়ার ফরফিটেড টু ক্যাপিটাল রিজার্ভ। দেখো আমি করেছি, প্রফিট অন রিইস্যু বের করে দিচ্ছি। কি করে বের করছি, প্রথমে লিখেছি ফরফিটেড ক্রেডিট, ক্লাসে বারবার মনে করেছি ফরফিটেড ক্রেডিট। তাহলে ফরফিটেড ক্রেডিট কি করে হবে, এই দেখো, এই ফরফিটেড ক্রেডিট কত ছিল, 20,000 টাকা। এটা কতগুলো শেয়ারের জন্য ছিল, 4,000টা শেয়ারের দাম ছিল 20,000 টাকা। তো 20,000 টাকা 4,000টা শেয়ারের জন্য হলে রিইস্যু করি, 4,000টা শেয়ার করছি না স্যার, 3,000টা শেয়ার, 3,000 দাম করে প্রপোর্শনেট করতে হবে। 20,000 বাই 4,000 ইন্টু 3,000 কত হলো, 15,000 টাকা হচ্ছে তোমার ফরফিটেড ক্রেডিট। 15,000 টাকা হচ্ছে তোমার ফরফিটেড ক্রেডিট। এবার ফরফিটেড ডেবিট কোনটা, এই যে এটা হচ্ছে ফরফিটেড ডেবিট 3,000 টাকা। তাহলে কত করো, বাদ দাও, 15 থেকে 3 বাদ দিলে 12,000 টাকা হচ্ছে ক্যাপিটাল রিজার্ভে টাকা পাঠাতে হবে। তাহলে দেখো লাস্ট জার্নাল হচ্ছে শেয়ার ফরফিট টু ক্যাপিটাল রিজার্ভ। কার কার এই অঙ্কের অ্যান্সার 12,000 টাকা বেরিয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, বা কারোর কত টাকা বেরিয়েছে সেটাও আমাকে জানিও, তাহলে আমি চেক করতে পারবো যে কার কত বেরিয়েছে। ঠিক আছে, কোথায় ভুল হয়েছে সেটাও দেখতে পারবো। ঠিক আছে, আমার যেমন আমি করে দেখলাম, আমার ক্যাপিটাল রিজার্ভ বেরো 12,000 টাকা, তোমাদের কি 12,000 টাকা বেরিয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবার দেখো 5-এর দাগে একটা ডিবেঞ্চারের অঙ্ক দিয়েছিল, কোশ্চেনটা পড়ি। এক্স লিমিটেড পারচেস অ্যাসেটস, ঠিক আছে, এক্স লিমিটেড একটা 5 লাখ টাকার অ্যাসেট নিচ্ছে, আর লাইবিলিটি নিচ্ছে কত, 50,000 টাকা। ঠিক আছে, কার থেকে নিচ্ছে, জেনের থেকে নিচ্ছে, জেনের থেকে নিচ্ছে, জেনের থেকে নিলে জেনকে পেমেন্ট করতে হবে, হ্যাঁ স্যার পেমেন্ট করতে হবে। কত টাকা পেমেন্ট করছি, 4,80,000 টাকা পেমেন্ট করছি। ঠিক আছে, তো কি কি দিচ্ছি, পেমেন্টটা কি দিচ্ছি, পেমেন্টে দিচ্ছি ডিবেঞ্চার, 100 টাকা দামের ডিবেঞ্চার দিচ্ছি। বলছে সো দ্য জার্নাল ইজ ইন দ্য ফলোইং কেসেস ইফ ডিবেঞ্চার আর ইস্যু, ডিবেঞ্চার যদি পারে ইস্যু করা হয় তাহলে কি হবে, ডিবেঞ্চার প্রিমিয়াম ইস্যু করে তাহলে কি। তবে একটা কথা বলছি, ইট ওয়াজ এগ্রিড দ্যাট এনি ফ্র্যাকশন অফ ডিবেঞ্চার বি পেড ইন ক্যাশ। দেখ, এক্স কোম্পানি বইতে এন্ট্রি করছি, তার মানে আমি ধরো এক্স কোম্পানি, আমি ধরো জেড এর কাছ থেকে অ্যাসেট নিচ্ছি কত টাকা, কত টাকা অ্যাসেট কিনছি, 5 লাখ টাকা। তাই লিখেছি আমরা সানডি অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট 5 লাখ। দেখো লিখেছি সানডি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট, আমরা জানি অ্যাসেট কিনলে অ্যাসেট বাড়ে, তাই অ্যাসেটকে ডেবিট করতে, সানডি অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট 5 লাখ। ঠিক আছে, লাইবিলিটি নিচ্ছে কত, 50,000 টাকা। লাইবিলিটি নিলে লাইবিলিটি ক্রেডিট করতে হয়, সানডি লাইবিলিটিস অ্যাকাউন্ট 50,000 টাকা। ঠিক আছে, পেমেন্ট করছি কত টাকা, স্যার পেমেন্ট করছে 4,80,000। ঠিক আছে, পেমেন্ট কোশ্চেনে বলে দিয়েছে, দেখো পারচেস কনসিডারেন্ট বলেছে 4,80,000 টাকা। তা আমি যার থেকে কিনছি তাকে কি বলে, জেড লিমিটেড, যার থেকে কিনছি সে জেড লিমিটেড, টু জেড লিমিটেড কত লিখলাম, 4,80,000, মানে এই টাকাটা পেমেন্ট করছে। তাহলে তুমি দেখো ক্রেডিট সাইড যোগ করো, 4,80,000 আর 50 যোগ করা হয় 5,30,000, আর 5,30,000 5 লাখ বাদ দাও ডেবিট দিকে, ডেবিট দিকে 30,000 টাকা শর্ট পড়ছে। আমরা জানতাম ডেবিটে যদি শর্ট বেরোয় তখন তাকে গুডউইল লিখতে হয়, ক্রেডিটে শর্ট বেরোয় তাকে ক্যাপিটাল রিজার্ভ বলে। তো ডেবিটে শর্ট বেরোয় তাই তোমাকে লিখতে হবে কি, গুডউইল লিখতে হবে 30,000 টাকা।
ঠিক আছে, এবার তুমি আরেকভাবে ভাবতে পারো, তুমি 5 লাখ টাকার অ্যাসেট কিনেছো, 50,000 টাকা লাইবিলিটি নিয়েছো, তাহলে টোটাল তুমি অ্যাসেট নিয়ে 4.5 লাখ টাকা, 4.5 লাখ টাকার অ্যাসেট নিয়ে 4,80,000 পেমেন্ট করবে। তুমি 30,000 টাকা এক্সট্রা কেন পেমেন্ট করলে? বিজনেসের রেপুটেশন আছে, গুডউইল। তো বুঝিয়ে দিলাম। এবার বলছে জেটকে যদি তুমি এই যে 4,80,000 টাকা দেবে, এই 4,80,000 টাকা যে ডিবেঞ্চার দেবে, ডিবেঞ্চার পেমেন্ট করবে, সেটা যদি পারে দাও তাহলে কি হবে? প্রিমিয়ামে দিলে কি হবে? দেখো পারে দিলে এন্ট্রি কি হবে, লিখবো জেট লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার 4,80,000, 4,80,000, তাই করি জেট লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট 4,80,000, 4,80,000, এটা পারে দিই। যদি প্রিমিয়ামে দাও তাহলে কি হবে? দেখো দিতে তো হবে তোমাকে 4,80,000 টাকা, হ্যাঁ স্যার, 10% প্রিমিয়াম। ঠিক আছে, 10% প্রিমিয়াম। একটা ডিবেঞ্চারের দাম কত করেছিল দেখো কোশ্চেনে পরিষ্কারভাবে বলেছে একটা ডিবেঞ্চারের দাম ছিল 100 টাকা করে, 10% প্রিমিয়াম মানে 110 টাকা, ডিভাইড বাই 100, তাহলে কতগুলো ডিবেঞ্চার হচ্ছে? 436, মানে সরি এখানে ভুল করে শেয়ার লেখা হয়েছে, 436 লিখে দিচ্ছি এখানটায়, 4,360 নাম্বার লিখছি, নাম্বার মানে এতগুলো ডিবেঞ্চার দিচ্ছি, তাই তো? বুঝতে পারলে তো? তার মানে জেট কোম্পানি আমার কাছে 4,80,000 টাকা পাবে, এই টাকাটা আমি ডিবেঞ্চারের মাধ্যমে দেবো এবং 10% প্রিমিয়ামে, তাহলে 100 টাকা ফেস ভ্যালু, 10% প্রিমিয়াম মানে 110 টাকা, ভাগ করলে কত হলো? 4,363। এতগুলো ডিবেঞ্চার দিচ্ছি, কাকে দিচ্ছ? জেট কোম্পানিতে। লিখলাম জেট কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট, 4,80,000, ওকে ডিবেঞ্চার দিচ্ছি। কতগুলো ডিবেঞ্চার দিচ্ছি? 4,363 খানা ডিবেঞ্চার দিচ্ছি, ঠিক আছে তো? 4,363 ইন্টু 100 করবে, বুঝলি তো? লিখে দিলাম, কি করে হলো? 4,363 ইন্টু 100 করে দেখো কত বেরোচ্ছে। 4,363 ইন্টু 100 করলে হচ্ছে 4,36,300, তাই করেছি। ঠিক আছে, আর প্রিমিয়াম দিচ্ছি কত? 10 টাকা প্রিমিয়াম, 4,363 ইন্টু 10 করে দেখিয়েছি, 43,630। তা সত্ত্বেও আমার 70 টাকা শর্ট হচ্ছে। বলছে এই যে ডিবেঞ্চারটা যে ইস্যু করবো সেটা ফ্যাকশনে বেরোয়, এবং কোনো টাকা যদি শর্টেজ বেরোয় সেটা ক্যাশ দিয়ে পেমেন্ট করতে হবে, তাহলে ক্যাশ পেমেন্ট করছি 70 টাকা। এটা কোশ্চেনে বলেছে, কিছু করার নেই, তাই আমাকে করতে হলো। ঠিক আছে, এটা কোশ্চেনে বলেছিল তাই আমি করলাম, ক্যাশ আমি নিয়ে আসতাম, আমি অন্য কিছু ভাবে অ্যাডজাস্ট করে দিই। ঠিক আছে তো? যাই হোক, কিছু করার নেই, কোশ্চেনে যেমন ভাবে বলবে আমাকে তো সেইভাবে চলতেই হবে, তাই আমি করলাম। নেক্সট অঙ্ক 6 দাগের, এই পুরো কোশ্চেন পেপারের মধ্যে 6 দাগের 1-এর কোশ্চেনটা আমার কাছে একটু টাফ লেগেছে, মানে তোমরা যেই স্ট্যান্ডার্ডের অঙ্ক করে গেছো, তোমরা যেই লেভেলের অঙ্ক প্র্যাকটিস করছো, সেখানে এই টাইপের অঙ্ক না দেওয়াটাই উচিত ছিল, বাট দিয়েছে তো, কিছু করার নেই, করতে তো হবেই। ঠিক আছে তো? যারা অঙ্ক করতে পারেনি তাদের জন্য কোনো সমস্যা নেই, থিওরিটা তাদের জন্য কমন ছিল। ঠিক আছে তো? ঠিক আছে, এক একজনের কাছ থেকে এক রকম মতামত আসতেই পারে এক্ষেত্রে, তো ঠিক আছে, সমস্ত মতামতই অ্যাকসেপ্ট করা উচিত আমাদের। তো দেখো 6 দাগের 1-একটা কি বলেছে, এটা একটা পাস্ট অ্যাডজাস্টমেন্ট, মানে পিএল অ্যাপ্রোচ চ্যাপ্টারই আছে পাস্ট অ্যাডজাস্টমেন্ট। মানে কি বলবো, 2015 সাল থেকে তোমরা যে সিলেবাস, 2015 সাল থেকে এখন আমার 23 সাল অব্দি পরীক্ষা ছিল, তোমরা 24 সালে পরীক্ষা দিলে কোনো বছরই পাস্ট অ্যাডজাস্টমেন্ট অঙ্ক আসেনি। এটা তোমাদের কাছে একটু সারপ্রাইজ টাইপের ছিল, বলতে পারো সাসপেন্স ছিল তোমাদের কাছে, এরকম টাইপের কোশ্চেন চলে এসছে। ঠিক আছে তো? আমি অনেক টেস্ট পেপার করেছি, টেস্ট পেপারও হয়তো সেইভাবে আমি এরকম এর অঙ্ক দেখিনি, বাট ঠিক আছে, আমরা ক্লাসে করিয়েছি, বাট ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের করানো হয়নি, আমরা অন্য ক্লাসে সিবিএসসি বা আইএসসি বোর্ডের স্টুডেন্টদের করানো হয়েছে। ঠিক আছে তো? তো ঠিক আছে, আমি অঙ্কটা করে দিয়েছি। যদিও এইখানে যে পাস্ট অ্যাডজাস্টমেন্টের অঙ্ক দিয়েছে, যদি তোমরা সত্যি যদি পাস্ট অ্যাডজাস্টমেন্ট শিখে থাকো, তাহলে তোমাদের কাছে এই অঙ্কটা কেউ যদি একটুও জেনে থাকো, সেই অঙ্কটা পরীক্ষা করে দিতে পারে, যদি একদিনে যদি পাস্ট অ্যাডজাস্টমেন্ট ক্লাস করে থাকে। হ্যাঁ, যদি করা না থাকে তাহলে তো অসুবিধা হবেই, কিন্তু পাস্ট অ্যাডজাস্টমেন্ট আমি যদি মনে করি, কারণ হয়তো এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যত পরীক্ষা দিয়েছে, কিছু না কিছু স্টুডেন্ট তো পড়ে গেছে, তো তারা হয়তো পেরেছে। এটা বেসিক ক্লাস যারা থাকলেই পারা যাবে, মানে একটা অঙ্ক যদি তার 5 টাকা করা থাকে, সে এমনি পেরে যাবে, ইজিলি পেরে যাবে। এতটাই ইজি অঙ্ক, মানে ইজি অঙ্ক দিয়ে আমি বারবার বলছি, অনেকের কাছে কিন্তু এই অঙ্ক টাফ হতে পারে। টাফ কাদের কাছে হবে? যারা এই টপিক শিখে যায়নি তাদের কাছে টাফ হবে, কিন্তু যারা একটু জানে তাদের কাছে তো ইজি। বলছে এ বি অ্যান্ড সি আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 2:1। এ বি সি তিনজন বিজনেস করছিল, তাদের রেশিও ছিল 2:1। সি ওয়ান্টস দ্যাট he should share equally in profits with other two partners A and B। মানে সি চাইছে কি, যে প্রফিটটা না ইকুয়ালি ভাগ করতে বাকি বি আর সির সঙ্গে, মানে মোদ্দা কথা তোমাকে বলছে এ বি সির পুরোনো রেশিও ছিল 2:1, এখন নতুন রেশিও হচ্ছে তোমার কত, ইকুয়ালি 1:1। and see further wants that change in profit sharing ratio should be applicable retrospectively for the last 2 years। ঠিক আছে, খুব সুন্দর কোশ্চেন বলেছে। ঠিক আছে, এই বলে দিচ্ছি, দেখো অঙ্কটা খুব ছোট অঙ্ক ছিল, 2 লাইনের অঙ্ক ছিল। A and B have no objection
টু দিস প্রপোজাল উপর এ আর বি কোনো অবজেকশন করেন, ঠিক আছে? তো দ্য প্রফিটস ফর দ্য লাস্ট 2 ইয়ার্স, লাস্ট 2 বছর প্রফিট বলছে 1 লাখ আর 1 লাখ 25, 2 লাখ 25, ঠিক আছে? রেকর্ড দ্য অ্যাডজাস্টমেন্ট বাই মিনস অফ জার্নাল এন্ট্রি, ঠিক আছে? তো মানে 5টা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ওয়ার্কিং ইজ নেসেসারি। দেখো কোশ্চেনটা কি বলেছে, এ বি সি তিনজন মিলে বিজনেস করছে, ওদের আগে রেশিও ছিল 2:1, এবার ওরা রেশিও চেঞ্জ করে 1:1:1। লাস্ট 2 বছরে যে, আর এটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেখাতে বলেছে, লাস্ট 2 বছরের প্রফিট কামিয়েছিল কত, 1 লাখ আর 1 লাখ, 2,25,000 টাকা। অর্থাৎ এই 2,25,000 টাকাটা এ বি সি তিনজন মিলে 2:1 ভাগ করে নিয়েছিল, ঠিক আছে? তো 2:1 ভাগ করে নিয়েছিল। এখন ওরা ডিসিশন নিচ্ছে যে না, প্রফিটটা ওরা ইকুয়ালি ভাগ করবে। অর্থাৎ যে এই যে 2,25,000 টাকা তো 2:1 অলরেডি ভাগ হয়ে গেছিল, বলছে এটা যদি 1:1 ভাগ হতো তাহলে কি চেঞ্জ হতো, এটাই তোমাকে দেখানো হচ্ছে, এটাই তোমাকে দেখাতে বলেছে। দেখো আমি করেছি কিভাবে। তো টোটাল প্রফিট লাস্ট 2 ইয়ার্স, লাস্ট 2 বছরের প্রফিট কত দেখেছি দেখো, 1 লাখ আর 1 লাখ পর্যন্ত 2 লাখ করেছি। তিনজন পার্টনার, তাই আমি ঘর করেছি, একটা এর ঘর করেছি, একটা বির ঘর করেছি, একটা সির ঘর করেছি। তো দেখো যেটা বলতে চাইছি যে 2,25,000 টাকা যে প্রফিট ছিল, এই প্রফিটটা তো এবিসি তিনজন তো অলরেডি ভাগ করে নিয়েছিল। আরে এই টাকাটা তো ভাগ করে নিয়েছিল অলরেডি, অলরেডি তো এই টাকাটা ওরা ভাগ করে নিয়েছিল। কোন রেশিওতে, 2:1। তাই লিখে দেখো টোটাল প্রফিট ডিস্ট্রিবিউটেড নোন রেশিও, পুরো রেশিওতে প্রফিটটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে 2:1, মানে কত, 90,000, 90,000, 45, ঠিক আছে? ঠিক আছে তো, কিন্তু ওরা এই টাকাটা ডিস্ট্রিবিউট করতে যায় ইকুয়াল রেশিও 2,25,000 টাকা, তাহলে কত হচ্ছে, 75,000, 75,000, 75। মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এটা 2,25,000 টাকা প্রফিট ওরা এরা পুরনো রেশিও ভাগ করেছে, কিন্তু এটা ওরা ভাগ করতে চায় ইকুয়ালিতে। ভাগ তো করলে অলরেডি করা হয়েছে, এই জন্য তো বলছে রেট্রোস্পেক্টিভ এফেক্ট। অর্থাৎ প্রথম দিয়ে তুই প্রথমে এটা 2:1 ভাগ করেছিলে, এটা যদি 1:1 ভাগ করতে তাহলে কিছু একটা ভ্যালু বেরোতো। এর মধ্যে চেঞ্জটা কি, এটাই তো জানতে চেয়েছে, এটাই জানতে চেয়েছে, ঠিক আছে? এখন তোমরা হয়তো হয়তো অনেকেই ভাবছো যে স্যার অঙ্কটা যদি জানা থাকতো তাহলে অঙ্কটা পেরিয়ে যেতাম, কিছু ছিল না অঙ্কটার মধ্যে, অঙ্কটার মধ্যে কিছুই ছিল না। দেখো আমি তোমাকে বোঝাচ্ছি, এ 90,000 টাকা ভাগ করে নিয়েছে, যেখানে কিন্তু ভাগ করা উচিত ছিল কত, 75,000 টাকা, ঠিক আছে? তো এ 90,000 টাকা অলরেডি ভাগ করে নিয়ে নিয়েছে, ঠিক আছে? এর ভাগে 90,000 টাকা পড়ে গেছে, কিন্তু অরিজিনালি এর ভাগ করা ভাগে হওয়া উচিত ছিল 75,000 টাকা। তাহলে কত টাকা এক্সট্রা পড়ে গেছে, কত টাকা এক্সট্রা ও নিয়ে নিয়েছে, 15,000 টাকা। তাই আজকে ওর থেকে 15,000 টাকা নিয়ে নাও, আজকে এর থেকে 15,000 টাকা নিয়ে নাও, তাই এর ক্যাপিটালটাকে, তাই তো এর থেকে আজ 15,000 টাকা নিয়ে নাও, তাই দেখো এখানে 15,000 টাকা মাইনাস করে, দেখতে পাচ্ছ তো 15,000 টাকা মাইনাস করে। বি, বি অলরেডি 90,000 টাকা ভাগ করে নিয়ে নিয়েছে, কিন্তু বি হওয়া উচিত হয় 75,000 টাকা। তাহলে বি কত এক্সট্রা নিয়েছে, 15,000 টাকা। তাহলে আজকে বি থেকে 15,000 টাকা নিয়ে নাও, বুঝতে পারলে তো? সি, সির অলরেডি 45,000 টাকা ভাগ করে নিয়ে নিয়েছে, কিন্তু সির পাওয়া উচিত কত, মানে হিসাব করে দেখো 75,000 টাকা। তাহলে সি তো কম কম নিয়েছে, তাহলে আজকে ওকে 30,000 টাকা দিয়ে দাও। তাই এখানে দেখো সি প্লাস হয়েছে 30,000 টাকা। আর আমরা আমরা কি শিখেছি, আমরা আমরা ক্লাসে বারবার শিখেছি যে অ্যাকাউন্টসে যে মডার্ন রুল হয়, কি শিখেছিলাম, ক্যাপিটাল, ক্যাপিটাল কি শিখেছিলাম, ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয়, ক্যাপিটাল বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, আর ক্যাপিটালকে কমাতে গেলে ডেবিট করতে হয়, শিখেছিলাম। তাহলে এখানে ক্যাপিটাল এর কমছে, বির কমছে, তাহলে এ আর বি ডেবিট করবো আর সিটাকে ক্রেডিট করবো। দেখো তাই লিখেছি, এ ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 15,000 টাকা, বি ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 15,000 টাকা, আর সি ক্যাপিটাল ক্রেডিট কত টাকা, 30,000 টাকা। সুন্দরভাবে হয়ে গেল, কোনো সন্দেহ নেই। তাহলে বুঝতে পারলে এই অঙ্কটা, 6 থেকে 2-এরটা। হ্যাঁ, 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 তোমাদের কাছে কিন্তু অনেকের কাছে কিন্তু একটা প্রশ্ন হতে পারে, স্যার আমার তো শুধু অ্যান্সার দরকার, আপনি এত ডিটেলসে বলে বলে করছেন না। দেখো একটা কারণ, কারণ দেখো এই যে ভিডিওটা শুট করলাম আমি, এই ভিডিওটা আমি আর শুট করবো না। কারণ হচ্ছে অর্থাৎ নেক্সট ইয়ারে এই বছর যারা 11 পরীক্ষা দিচ্ছে, তো তারা তো 12 পড়বে, তাদের তো পরের বছর তাদের এই ভিডিও দরকার হবে। তা আমি একবার এক্সপ্লেন করে দিচ্ছি, কারণ বারবার করে তো এক ভিডিও 2-3 বার করে তো করা সম্ভব নয়, পসিবল নয়, টাইম তো খুব শর্ট, তাই না? বলছি এ অ্যান্ড বি ওয়ার পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস ইকুয়ালি, ঠিক আছে? এ আর বি দুজন মিলে বিজনেস করে, তাদের প্রফিট শেয়ারিং রেশিও ছিল কি, ইকুয়াল। দে অ্যাডমিটেড সি, তারা ব্যবসায় নতুন একজন পার্টনারকে অ্যাডমিট করে সি কে। ঠিক আছে, এত অব্দি ঠিক ছিল। তারপর কি বলছে, সি অ্যাকোয়ার্ড 1/4 শেয়ার, সি 1/4 শেয়ার পারচেস করে, কার থেকে, এর থেকেও কিনছে আবার বির থেকেও কিনছে। কি রেশিওতে, 3:2। বলছে সি ব্রট, বলছে কি বলছে দেখো, কোশ্চেনে পরিষ্কার ভাবে বলেছে সি বট ₹5 lakhs ফর হিজ ক্যাপিটাল। সি 5 লাখ টাকা ক্যাপিটাল নিয়ে আসছে, আর 39,000 টাকা শেয়ার অফ গুডউইল নিয়ে আসছে, মানে প্রিমিয়াম ফর গুডউইল। ক্যালকুলেট নিউ প্রফিট শেয়ারিং রেশিও অ্যান্ড পাস জার্নাল এন্ট্রিজ ফর দ্য অ্যাবাভ ট্রানজাকশন, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি
এই যে কোশ্চেনটা ওরা জুড়ে দিয়েছে, এই কোশ্চেনে 6 দিয়ে দিতে পারতো। এই কোশ্চেনটায় 2 এর দাগের কোশ্চেনে 6 নাম্বার দিয়ে দিতে পারতো। স্টুডেন্টের জন্য কত হেল্প হয়ে যেত বলো। এই পাস্ট অ্যাডজাস্টমেন্টটা না দিস তো এই কোশ্চেনে 6 দিয়ে দিতে পারতো। তাই না? আমাদের স্যাম্পল পেপারে একদম পুরো, আমি যে স্যাম্পল পেপারে অঙ্ক করেছিলাম একদম পুরো এই অঙ্কটাই তুলে দিয়েছে। স্যাম্পল পেপারে অঙ্ক পুরো তুলে দিয়েছে, কিন্তু সেই স্যাম্পল পেপারে সেখানে পাস্ট অ্যাডজাস্টমেন্ট ছিল না। অর্থাৎ এই অঙ্করে 6 নম্বর ছিল যে নিউ রেশিও করো, তার জন্য যে নিউ রেশিও স্যাক্রিফাইসিং রেশিও বের করে দাও, তার জন্য তোমার 3 নাম্বার ছিল, আর জার্নালে ধরুন 3 নাম্বার ছিল, 3 3 6 ছিল। তো ওটাই করে দিতে পারতো না? তো স্টুডেন্টের অনেক হেল্প হয়ে যেত। যাক, কেস যা দিয়েছে আমাকে করতে হবে। দেখো কি করেছি। প্রথমে আমি নিউ রেশিও বের করতে বলে নিউ রেশিও করছি। নিউ রেশিও আমাদের করার নিয়মটা কি আমি করতাম, বারবার শেখাতাম। পার্টনার, প্রথমে পার্টনারের ঘর লিখেছি, তারপর ওল্ড রেশিওর ঘর লিখেছি, তারপর নিউ রেশিওর ঘর লিখেছি, তারপর স্যাক্রিফাইসিং রেশিও। স্যাক্রিফাইসিং ফর্মুলা লিখে আমি লিখে দিচ্ছি পাশে। ওল্ড রেশিও থেকে নিউ রেশিও বাদ দিলে স্যাক্রিফাইসিং রেশিও হয়, তোমরা প্রত্যেকেই জানো। পার্টনার এ ছিল, বি ছিল, আর সি ছিল। ঠিক আছে, ওল্ড রেশিও ইকুয়াল বলেছিল, তাহলে এ এর হবে 1/2, বি এর হবে 1/2, সি তো হবে না, সি তো ব্যবসা শুরু করলে। এবার কি বলছে, কোশ্চেনে পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে ব্যবসায় যে নতুন পার্টনার ছিল তার নাম সি। ঠিক আছে, সি 1/4 শেয়ার কিনছে। সি কিনছে কোন দেখো, সি 1/4 কিনছে কার কাছ থেকে কিনছে? সি, সি যে 1/4 শেয়ার কিনছে কার কাছ থেকে কিনছে? এর থেকে কিনছে, আবার এর থেকে কিনছে, তাই তো? এর থেকেও কিনছে, বির থেকেও কিনছে। স্যার এর থেকে কত কিনছে? এর থেকে 3/2 ভাগ। সি 1/4 শেয়ার কিনছে, তার মধ্যে এর থেকে কিছুটা কিনছে, বির থেকে কিছু। এর থেকে কতটা কিনছে? এ আর বি থেকে 3:2 তে নিচ্ছে। তার মানে 1/4 3/5, আর এখানে 1/4 2/5, মানে 1/4 3/5, মানে 3/12, সরি 3/20। এর থেকে নিচ্ছে 3/20, আর বির থেকে নিচ্ছে 2/20। বুঝতে পারলে? তাহলে নিউ রেশিও বের করতে হচ্ছে। দেখো এর ছিল 1/2, এর ছিল 1/2, এর ছিল 1/2, ও এর থেকে নিল কত? 3/2। ঠিক আছে তো? আবার বলছি, মন দিয়ে শোন। এর কাছে ছিল 1/2, এর কাছে ছিল 1/2, আর এ স্যাক্রিফাইস করে দিল কত? 3/20। তাহলে এখন এর বর্তমানে কত হবে? 7/20। 1/2 থেকে 3/20 বাদ দিলে 7/20। ঠিক আছে, তোমরা ক্যালকুলেট করে দেখো, যদি কোনো গন্ডগোল হয় তোমরা অবশ্যই কমেন্ট। ঠিক আছে তো? তারপর বির ছিল 1/2, আর বি সি কে দিয়ে দিচ্ছে কত? 2/20। তাহলে তাহলে বির কমে যাবে। 1/2 থেকে 2/20 বাদ দাও, কত হচ্ছে? 8/20। আর সির সির কত হবে? সি এর থেকে নিচে 3/20, সি এর থেকে নিচে 3/20, আর বির থেকে নিচে 2/20। তাহলে টোটাল কত হলো? 5/20। টোটাল হচ্ছে 5/20। তাহলে বুঝতে পারলে রেশিও কত হবে? 7:8:5। এটা হচ্ছে নিউ রেশিও। তাহলে এইটুক করার জন্য তুমি নাম্বার পেয়ে গেলে। তুমি তো এইটুক করার জন্য পরীক্ষায় নাম্বারটা পেয়ে যাবে। ঠিক আছে, এই নিউ রেশিও বলছে কি এখানে নিউ রেশিও, বাবা দেখো এতটা খাটতে হলো। নিউ রেশিও এইটুক করলে, নিউ রেশিও যদি ঠিক করো তাহলে তোমাকে 1 নাম্বার দেবে পরীক্ষায়, 1 নাম্বার। ঠিক আছে, নিউ রেশিও তুমি ঠিক করে করো, তোমার পরীক্ষায় 1 নাম্বার। ঠিক আছে, এবার জার্নাল করতে হবে। দেখো জার্নালে দাগ করেছি, ইন দা বুকস অফ ফার্ম, তারপর জার্নাল। ঠিক আছে তো? তো জার্নাল দাগ ফাগ কেটেছে, বোঝাতে হবে না। তো ব্যবসায় যে নতুন পার্টনার সি, ও ক্যাপিটাল বাবদ নিয়ে এসেছিল কত? 5,00,000 টাকা, আর প্রিমিয়াম নিয়ে এসেছিল 39,000 টাকা। তাহলে বিজনেসে কত টাকা এসছে? স্যার 5,39,000। তাই লিখেছি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 5,39,000। ঠিক আছে, তার মধ্যে ক্যাপিটালের টাকা কত? 5,00,000 টাকা, তাই লিখলাম টু সিস ক্যাপিটাল 5,00,000। আর প্রিমিয়াম নিয়ে এসছে কত? প্রিমিয়াম নিয়ে এসছে কত বল? প্রিমিয়াম, স্যার প্রিমিয়াম বলেছে 39,000। এখানে 39,000। জার্নাল সম্পর্কে কোনো ডাউট নেই, এখানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, টু সিস ক্যাপিটাল, টু প্রিমিয়াম ফর গুডউইল। এখনো পর্যন্ত কোন কোন অঙ্কগুলো আমার ভালো লেগেছে, বাট তোমরা পারবে, তোমাদের স্ট্যান্ডার্ড ওয়াইজ এসছে। তোমরা যারা অ্যাটলিস্ট 15 থেকে 23 কমপ্লিট করে গেছো, তারা প্রথমে পিএল অ্যাপ্রোড অঙ্কটা ইজিলি পেরে গেছো, কোনো সমস্যা হয়নি তোমাদের। তোমাদের কিন্তু ইস্যু অফ শেয়ার ফরফিট অঙ্কটা করতে পেরেছো, ডিবেঞ্চার অঙ্কটাও করতে পেরেছো। ঠিক আছে, তবে এই 6 দাগের অঙ্কটা পাস্ট অ্যাডজাস্টমেন্ট বাদ দাও, কিন্তু এই পার্টটা তো তোমাদের কাছে ইজি এবং তোমাদের কাছে কমন। এটা তোমরা প্রত্যেকেই জানো, নতুন করে বলার কিছু রাখে না। এবার নতুন পার্টনার যে প্রিমিয়াম নিয়ে 39,000, এই টাকাটা কাদের মধ্যে ভাগ করতে হবে? পুরোনো পার্টনারদের মধ্যে। কোন রেশিওতে? স্যাক্রিফাইসিং রেশিওতে। এটাও তো তুমি জানো। প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, টু এস ক্যাপিটাল, টু বিস ক্যাপিটাল। স্যাক্রিফাইসিং রেশিও কত হবে? দেখো 3:2। দেখো সুন্দর করে করেও দিয়েছি আমি 3:2 স্যাক্রিফাইসিং রেশিও। দেখো 3/20 আর 2/20, 3/20 আর 2/20 কে ভাঙলে কি হয়, মানে ছোট করলে কি হবে? 3:2। অর্থাৎ 39,000 টাকাকে 3:2 তে ভাগ করলে হবে 23,400 আর 15,600। তো বোঝা গেল অঙ্কটা? এত অব্দি বোঝা গেল? নিশ্চয়ই করেছো তোমরা। অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কোনগুলো অ্যাটেন্ড করেছো, কোথায় কি ঠিক ভুল হলো তোমরা অবশ্যই জানিও। আশা করছি তোমরা জানাবে। আর একটু পারলে ভিডিওটা লাইক করো। অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয় ভিডিওগুলো করতে, কিন্তু তোমাদের কাছ থেকে লাইক আসে না। ঠিক আছে, নেক্সট। ওটা তো থিওরি দিয়েছিল, আর থিওরি ডিসকাশন করছি না। 7 এর দাগে, 7 এর দাগে যে অঙ্কটা দিয়েছিল ইস্যু অফ শেয়ার কোড,
দেখো পোড়াটার অঙ্ক তোমরা বলতে পারো, আমাকে কোশ্চেন করতেই পারো, তোমরা বলতে পারো স্যার 15 থেকে 23 মধ্যে আসেনি কোনোদিন পোড়াটা, এবছর চলে এসেছে, সেই অনুযায়ী দেখতে হবে কোশ্চেন করে মানলাম মানলাম। কিন্তু আমি তোমাদের কি বলেছিলাম, আমি তোমাদের ক্লাসে যারা আমার ভিডিও ফলো করেছো, যারা আমার কোচিংয়ে পড়ে তো ঠিক আছে, যারা আমার কোচিংয়ে পড়ে না কিন্তু আমার ভিডিও রেগুলার ফলো করে, তারা জানে আমি রিসেন্ট এই পরীক্ষা তো তোমাদের ফেব্রুয়ারি মাসে হলো, আমি জানুয়ারি মাসে কি করেছিলাম, দুটো স্যাম্পল পেপার করেছিলাম। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দুটো স্যাম্পল পেপার ছিল, সেটা আমি করেছিলাম, যার মধ্যে একটা স্যাম্পল পেপারে ছিল ইস্যু অফ শেয়ারের পোড়াটার অঙ্ক। এবং সেই অঙ্কটা যে, অর্থাৎ ওই স্যাম্পল পেপারে যে সলভ করে গেছে এবং ওখানে যে পোড়াটার অঙ্ক ছিল ইস্যু অফ শেয়ার, যে করে গেছে তার কাছে তো এই অঙ্ক করা করবে, আমি এটুকু বলতে পারি, আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, তো ফার্স্ট কঠিন হোক সোজা হোক দিয়েছিল, করতে তো হবে, বলতে হবে, বলে দিচ্ছি। বলতে দেখো, সানসাইন লিমিটেড ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফর 1 লাখ শেয়ার্স অফ হুইচ 12 ইচ। ঠিক আছে, তারপর কি বলেছে, সানসাইন মানে একটা কোম্পানি, ও পাবলিকের কাছে 1 লাখটা শেয়ার বেচতে চায় 12 টাকা দামে। ঠিক আছে, একটা শেয়ার 12 টাকা দামে, ইনক্লুডিং প্রিমিয়াম 2 টাকা। প্রিমিয়াম কত আছে এর মধ্যে, বলছে এর মধ্যে প্রিমিয়াম 2 টাকা, মানে 10 টাকা শেয়ার 2 টাকা প্রিমিয়াম। বলছে কোশ্চেন সুন্দরভাবে বলে দিয়ে ভাগ করে দেবে, টাকার ভাগটা বলেছে, অ্যাপ্লিকেশনে 3 টাকা, অ্যালটমেন্টে 5 টাকা, যার মধ্যে 2 টাকা প্রিমিয়াম। বলছে বাকি টাকা আছে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। দেখো আমি এখানে ফার্স্ট আর ফাইনাল কলটাকে একটা কলে ধরেছি, ফার্স্ট কল এবং ফাইনাল কল দুটো আলাদা করিনি, কারণ ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল যদি দুটো আলাদা করে হতো তাহলে বলতো তো বলতো, তো বলেনি, তাই আমি ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল একটাই ধরেছি। অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভ, কতগুলো ফর্ম জমা পড়েছে, কোম্পানি 1 লাখটা শেয়ার বেচতে যায় কিন্তু কোম্পানিতে 1.5 লাখটা ফর্ম জমা পড়েছে, ওটা ওভার সাবস্ক্রিপশন অঙ্ক দিয়েছে। বলছে অ্যান্ড শেয়ার্স ওয়ার অ্যালটেড অন পোড়াটা বেশি, শেয়ারটা যে অ্যালট করা হবে পোড়াটা বেশি, মানে আনুপাতিক হারে শেয়ারটা ডিস্ট্রিবিউট করা হবে। ঠিক আছে, তো দ্য এক্সেস অ্যাপ্লিকেশন মানি অফ 25,000 শেয়ার্স ওয়ার রিফান্ডেড, যে 25,000টা শেয়ার রিফান্ড হবে, বাকি 25,000টা শেয়ার পোড়াটা, মানে অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্ট বলে দিয়েছে। এবার বলেছে এক্স, একজন লোক ছিল এক্স শেয়ার হোল্ডার, ঠিক আছে, হু হ্যাড অ্যাপ্লাইড 2,500 শেয়ার্স। এক্স এমন একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা সানসাইন কোম্পানির কাছে 2,500খানা শেয়ার চেয়েছিল, 2,500খানা শেয়ার চেয়েছিল। যেমন আজকে বর্তমানে, মানে আজকালকার দিনে বর্তমানে রুলটা কি, আমি কোম্পানির কাছে যতগুলো শেয়ার চাবো কোম্পানি আমাকে ততগুলো শেয়ার দেবে না, কোম্পানির শেয়ার দেয় লটারি সিস্টেমে, অর্থাৎ পুরাটা বেসিসে শেয়ার দেবে। ঠিক আছে, তো ও এই যে এক্স সানসাইন কোম্পানির কাছে 2,500টা শেয়ার চেয়েছিল, ঠিক আছে, তাহলে কোম্পানি তোকে 2,500টা শেয়ার দেবে না, সে দেখবো কতগুলো দেবে, সে আমি দেখ, ঠিক আছে, করেও দিয়েছে। ঠিক আছে, অ্যান্ড ফেল টু পে অ্যালটমেন্ট মানি, অ্যালটমেন্ট আর কলে ফেল করেছে। ঠিক আছে, অ্যান্ড হিজ শেয়ার, তার শেয়ারগুলো ফরফিট করতে হবে, কত টাকা করে, 8 ফরফিট করতে হবে, তারপর ওইগুলো রিইস্যু হবে 8 টাকা। পাস নেই সেই জার্নালি ন্যারেশন ইজ নট রিকোয়ার্ড। কি আর ন্যারেশন দেবে, এতটা বড় অঙ্ক দিয়ে দিয়ে, অঙ্কটা বিশাল বড় অঙ্ক দিয়েছি, তারপরে ন্যারেশন কি করে দেবে না। তো চলো দেখো আমি অঙ্কটা করেছি, তোমরা তো জানো আমার ক্লাস যারা ফলো করেছো, ইস্যু অফ শেয়ার আমি কিভাবে করি। ইস্যু অফ শেয়ার করার জন্য আমি প্রথমে সুন্দর করে চার্ট সাজিয়ে নিই, তারপর আমি ওখান থেকে অঙ্ক করি। কোম্পানির নাম কি লিখেছি, সানসাইন লিমিটেড। ঠিক আছে, এই কোম্পানিতে কতগুলো ফর্ম জমা পড়েছে, এই কোম্পানিতে 1.5 লাখটা ফর্ম জমা পড়েছে। ঠিক আছে, কিন্তু কোম্পানি কতগুলো শেয়ার বেচতে চায়, কোম্পানি 1 লাখটা শেয়ার বেচতে চায়। তাহলে এটা কি ধরনের সাবস্ক্রিপশন, ওভার নাকি আন্ডার নাকি ফুল, স্যার এটাকে বলো ওভার সাবস্ক্রিপশন। ঠিক আছে, ওভার সাবস্ক্রিপশন হয়ে গেল, কত ওভার সাবস্ক্রিপশন, 50,000। ঠিক আছে, এবার দেখ এই যে 50,000 হলো, তার মধ্যে রিফান্ড হচ্ছে কত, কোশ্চেন তো বলে দিয়েছে 25,000টা রিফান্ড, তাহলে বাকি 25,000টা হচ্ছে পোড়াটা, অর্থাৎ অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্ট। এটা আমরা বোঝা গেল। এবার দেখো আমি সুন্দর করে সাজিয়েছি, যেমন আগের অঙ্কটা সাজিয়েছিলাম, শেয়ারে একটা ক্যাপিটাল আর একটা প্রিমিয়াম। ঠিক আছে, টোটাল ক্যাপিটালের ফেস ভ্যালু কত, মানে শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা করে, আর প্রিমিয়াম 2 টাকা করে, টোটাল 12 টাকা। অ্যাপ্লিকেশন ছিল 3 টাকা, লিখে দিলাম অ্যাপ্লিকেশন 3 টাকা। অ্যালটমেন্ট ছিল টোটাল 5 টাকা, যেমন 2 টাকা প্রিমিয়াম, 3 + 2। ঠিক আছে, বলছে বাকি টাকাটা কলে মানে 4 টাকা। বাকি টাকাটা কলে কলে কত টাকা করে, 4 টাকা হয়ে গেল। ঠিক আছে, তো এবার দেখো মন দিয়ে শোনো যেটা বলছি। এবার কোশ্চেনে বলেছিল একজন শেয়ারটা ছিল যার নাম ছিল এক্স, এইখানে লিখে ক্রস না, কিন্তু এটা এক্স, হ্যাঁ এটা এক্স লেখা আছে, হ্যাঁ এক্স, একজন শেয়ারটা ছিল যার নাম ছিল এক্স। ও কোম্পানির কাছে কতগুলো শেয়ার অ্যাপ্লাই করেছিল, ও কোম্পানির কাছে দেখো, আহ, তোমরা এখন আমাকে বলতে পারো, তোমরা অবশ্যই কোশ্চেন করতে পারো, বলে স্যার কোশ্চেন তো 2,500টা শেয়ার অ্যাপ্লাই বলে, 2,500টা শেয়ার ফেল বলেছে, 2,500টা শেয়ার ফেল বলেছে, আপনি এখানে 2,000 লিখলেন কেন, আপনি এখানে কেন 2,000 লিখলেন, 2,500টা ফেল বলেছে।
স্যার কোশ্চেনে তো বলে দিয়েছে 2,500টা শেয়ার ফেল, আপনি 2,000 কেন লিখলেন? দেখ কোশ্চেনে একটা কোশ্চেনটা ভালো করে পড়ো। বলেছিল কি দেখো, আমি কোশ্চেন আমি আবার দেখাচ্ছি। কোশ্চেনে কি বলেছিল, এই দেখো আমি মার্ক করে দিচ্ছি। এই যে এখানে মার্ক করে দিচ্ছি, কি লেখা আছে, অ্যাপ্লাইড 2,500 শেয়ার, 2,500টা শেয়ার অ্যাপ্লাই বলেছিল, অ্যাপ্লাই। আমি কোম্পানির কাছে যতগুলো শেয়ার চাইবো কোম্পানি আমাকে ততগুলো শেয়ার দেবে না। আমি কোম্পানিকে যতগুলো শেয়ার চাইবো ততগুলো শেয়ার দেবে না। আমি কোম্পানিকে যে 2,500 শেয়ার চেয়েছি, কোম্পানি কি আমাকে 2,500 শেয়ার দেবে? এটাই আমাকে বুঝতে হবে। তাই আমি বারবার ক্লাসে একটা কথা বলেছিলাম, যদি কোশ্চেনে কখনো অ্যাপ্লাইড থাকে ওটাকে আমাকে অ্যালটেডে কনভার্ট করতে হবে, অ্যালটেডে কনভার্ট করতে হবে। আবার বলছি, কোশ্চেনে যদি কখনো অ্যাপ্লাই বলে ওটাকে অ্যালটেডে কনভার্ট করতে হবে। তার মানে দেখো দেখো কোম্পানি কতগুলো শেয়ার বেচতে চায়? কোম্পানি তো 1,00,000টা শেয়ারই দিতে পারে ভাই, কোম্পানি হাতে তো শেয়ার নেই, কোম্পানি 1,00,000-এর বেশি শেয়ার দিতে পারবে। কিন্তু কোম্পানিতে ফর্ম জমা পড়ে কত, স্যার 1,50,000টা ফর্ম জমা পড়েছে। তার মানে কোম্পানি কতগুলো ফর্ম রিফান্ড করে দিয়েছে, স্যার 25,000। তাহলে আমি অ্যাপ্লিকেশন কত বলবো? 1,50,000 তো বলতে পারবো না, 1,50,000 বলতে পারবো না, 25,000 তো রিফান্ড হয়ে গেছে। তাহলে পড়ে আছে কত, 1,25,000। অর্থাৎ আমি 1,25,000 আর 1,00,000-এর ছোট করে রেশিও করেছি নিজেদের বোঝার সুবিধার জন্য। তাহলে 1,25,000 আর 1,00,000-কে রেশিও করলে 5:4 হয়। ঠিক আছে, তুমি 20 দিয়ে কাটো, 20,000 দিয়ে কাটলে 5:4 হয়। ঠিক আছে তো? তার মানে এই সানশাইন কোম্পানির কাছে কেউ যদি 5খানা শেয়ার চায়, সানশাইন কোম্পানি তাকে 4টে শেয়ার দেবে। আবার বলছি, সানশাইন কোম্পানির কাছে কেউ যদি 5টা শেয়ার চায়, সানশাইন কোম্পানি তাকে 4টে শেয়ার দেবে। আরো একবার বলছেন, লাস্ট বার, সানশাইন কোম্পানির কাছে কেউ যদি 5টা শেয়ার চায়, সানশাইন কোম্পানি তাকে 4টে শেয়ার দেবে। ঠিক আছে, এই যে পাশে তাই আমি খুঁজে পাচ্ছিলাম না কেন? তো এবার কি করছি, অ্যালটেড শেয়ারস অফ এক্স। তাহলে কি লিখেছি এখানে দেখো, এখানে দেখো অ্যাপ্লাই, একটা অ্যাপ্লাইয়ের ঘর করেছি আর একটা অ্যালটের ঘর করেছি। ঠিক আছে তো? তার মানে সানশাইন কোম্পানি, ঠিক আছে তো? সানশাইন কোম্পানির কাছে ঠিক আছে 5টা শেয়ার চাইলে 4টে শেয়ার দেবে, 5টা চাইলে 4টে দেবে। ঠিক আছে তো? তাহলে এক্স চেয়েছিল 2,500, এক্স কতগুলো শেয়ার দেবে? ঐকিক নিয়ম করে, ঐকিক নিয়ম করতে হবে, ইংলিশে একেবারে ইউনারি মেথড, ইউনারি মেথড। তাহলে কি করেছি দেখো, 4/5 ইন্টু 2,500, মানে 2,000টা শেয়ার, মানে 2,000টা শেয়ার। তার মানে এক্স সানশাইন কোম্পানির কাছে 2,500 শেয়ার দিয়েছিল, কিন্তু সানশাইন কোম্পানি এক্স কতগুলো শেয়ার দিয়েছে? 2,000টা শেয়ার দিয়েছে, 2,000টা শেয়ার। তাহলে বুঝতে পারলে 2,000টা শেয়ার কত ওরা হচ্ছে। দেখো আমি তো অঙ্ক এখন আরম্ভই করিনি, অঙ্ক জানার আরম্ভই করি, তার আগে আমি কত সুন্দর জিনিসগুলো বোঝালাম, মানে এই বোঝাটা খুব জরুরি ছিল। এবার এক্স একজন শেয়ার হোল্ডার ছিল যে ফেল করেছে কোথায়, দেখো অ্যালটমেন্টে ফেল করেছে আর কলে ফেল করেছে। তার মানে ও দিতে পেরেছে কি, অ্যাপ্লিকেশন দিতে পেরেছে। এই তো ছিল এবার জার্নাল নিয়ে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না, আমি পুরো বুঝিয়ে দিয়েছি। ইন দ্য বুকস অফ সানশাইন লিমিটেড জার্নাল ডেবিট ক্রেডিট। তো কোম্পানিতে কতগুলো ফর্ম জমা পড়েছে, স্যার 1,50,000টা ফর্ম জমা পড়েছে। একটা ফর্ম মানে অ্যাপ্লিকেশন ফর্মের দাম কত ছিল, 3 টাকা করে। তার ফার্স্ট জার্নাল লিখেছি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন কত, 4.5 লাখ, 4.5 লাখ। ঠিক আছে, সেকেন্ড জার্নাল, এই অ্যাপ্লিকেশন টাকাটা ক্যাপিটাল ট্রান্সফার করতাম, লিখতাম কি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 4.5 লাখ টাকা টু শেয়ার ক্যাপিটাল, কি লিখবো, টু শেয়ার ক্যাপিটাল, টু শেয়ার ক্যাপিটাল। কতগুলো শেয়ার দিচ্ছে, সানশাইন কোম্পানি কতগুলো শেয়ার দিতে পারে, 1,00,000টা শেয়ার। তাই অ্যাপ্লিকেশন 3 টাকা করে, 1,00,000 ইন্টু 3 লাখ। সানশাইন কোম্পানি কতগুলো শেয়ার রিফান্ড করে দেবে, 25,000টা শেয়ার। তাহলে 25,000 ইন্টু 3 হবে 75,000 টাকা। আর বাকি 25,000টা শেয়ার কি করছে, অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করে দেবে, লিখো টু শেয়ার অ্যালটমেন্ট, 25,000 ইন্টু 3 হয়ে গেল। দেখো দু সাইড ট্যালি হচ্ছে, তোমাকে বুঝতে হবে কিন্তু। ঠিক আছে তো? এই এন্ট্রি গুলো ঠিক করে দেখো, যতগুলো এন্ট্রি তুমি ঠিক করো, তোমরা যদি ওইসব শেয়ার অঙ্ক করো, তোমরা যতগুলো এন্ট্রি ঠিক করো তার উপর নাম্বার পাবো। তো ভয় পাওয়ার কিছু নেই, পড়াটা এসে আমি পড়াটা পাইনি নাম্বার পাবো, এরকম কোনো ভয় পাওয়া যাবে না। অ্যাকাউন্ট ক্লাস 12 অ্যাকাউন্টসে দাগ কাটা থেকে নাম্বার থাকে, দাগ কাটা থেকে নাম্বার থাকে, নাম্বার পাবে, নাম্বার নিয়ে চাপ, নাম্বারটা পাবে। কিন্তু তোমরা কোন কোন এন্ট্রি গুলো করেছো এগুলো ভালো করে নোট করে। এবার কোম্পানির শেয়ারহোল্ডার কাছে কতগুলো টাকা যাবে, কতগুলো শেয়ার টাকা যাবে, কোম্পানির শেয়ারহোল্ডার কাছ থেকে 1,00,000টা শেয়ার টাকা যাবে। স্যার কেন 1,00,000টা শেয়ার টাকা যাবে, কারণ কোম্পানি তো শেয়ার দিতে পারবে 1,00,000টাই, তো 1,00,000টা শেয়ার টাকা যাবে। জার্নাল লিখে যাবে শেয়ার এখন ডেবিট 1,00,000 ইন্টু 5 লাখ টাকা, যার মধ্যে ক্যাপিটালে 3 টাকা আর প্রিমিয়ামে 2 টাকা। তাহলে লিখে দেখো জার্নাল শেয়ার এখন ডেবিট 5,00,000 টাকা, টু শেয়ার ক্যাপিটাল 3,00,000 টাকা, টু সিকিউরিটিজ প্রিমিয়াম 2,00,000 টাকা। হয়ে গেল। এইবারই হচ্ছে আসল খেলা, এইবারই হচ্ছে আসল খেলা, আমি বারবার বলছি এইবারই হচ্ছে আসল খেলা। সেটা কি, অ্যালটমেন্টে কোম্পানি কত টাকা পাবে, তাই তো? অ্যালটমেন্ট কোম্পানি কত টাকা পাবে। দেখো একজন শেয়ারটা ছিল, প্রথমেই বলেছি একজন শেয়ারটা ছিল যার নাম ছিল এক্স, যেখানে অ্যালটমেন্ট টাকা দিতে পারে। তুই বলবে স্যার একজন শেয়ারটা ছিল এক্স, যেখানে অ্যালটমেন্ট টাকা দিতে কত টাকা দিতে পারেনি, তুই বলে স্যার এক্স তো 2,000টা শেয়ার টাকা দিতে পারেনি, আর অ্যালটমেন্টে 5 টাকা করেছিল। তার মানে আমি দেখিয়েছি 2,000 ইন্টু 5, 2,000 ইন্টু 5 10,000 টাকা দিতে পারে। তাই তো? তুমি তো তাই বলবে, হয়তো তোমরা অনেকে হয়তো তাই করেছো, অনেকে হয়তো তাই করেছো। তাহলে কি বলবে, আমি আবার বলছি একজন শেয়ারটা ছিল যার নাম ছিল এক্স,
সে কতগুলো শেয়ার টাকা দিতে পারেনি অ্যালটমেন্টের সময়, স্যার 2000টা শেয়ার টাকা দিতে পারেনি, আর 2000 × 5 কত হয়, 10,000 টাকা, 10,000 টাকা দিতে পারেনি। আমি বললাম তুমি পুরো ভুল বললে, তুমি পুরো ভুল বললে। স্যার আমি কেন ভুল বললাম? দেখো একটা এর পেছনে একটা কারণ আছে, লজিক বোঝার চেষ্টা করো। তখন এক্স কিন্তু সানশাইন কোম্পানিকে বলবে, দেখো দেখো সানশাইন কোম্পানি, আমি তো তোমার কাছে 2,500টা ফর্ম চেয়েছিলাম, আমি তো তোমার কাছে 2,500টা শেয়ার চেয়েছিলাম, তার মানে আমি 2,500টা ফর্ম ফিল আপ করেছিলাম, তাই তো? কিন্তু তুমি আমাকে শেয়ার দিয়েছো কত, 2,000টা, তাহলে আমি কতগুলো ফর্মের টাকা এক্সট্রা দিয়েছি, 500টা ফর্মের টাকা। কত টাকা করে একটা ফর্মের দাম কত করেছিল, 3 টাকা করে, তাহলে আমি কত টাকা এক্সট্রা দিয়েছিলাম, 1,500 টাকা। তাহলে তুমি আমাকে বলছো 10,000 টাকা আমি দিতে পারিনি, আমি যদি এখন তোমাকে বলি আমি, তুমি আমার কাছে 10,000 টাকা পাও, আমি আবার তোমার কাছে 1,500 টাকা পাই, তাহলে আমি কত টাকা ফেল করেছি তুমি বলো, 8,500 টাকা। এটাই এখানে দেখাতে হবে, এটাই তোমাকে দেখাতে হবে এখানে। দেখো আমি এখানে ওয়ার্কিংস করে দেখিয়েও দিয়েছি। তাহলে লিখেছি ফেল টু পে অন অ্যালটমেন্ট মানি। তাহলে অ্যালটমেন্টে, দেখো অ্যালটমেন্টে কি আছে, অ্যালটমেন্টে ফেল করেছে কত, 10,000 টাকা, তুমি বলছো কোনো সমস্যা নেই। তখন এক্স সানশাইন কোম্পানিকে বলেছে আমি তোমাকে 500টা ফর্মের টাকা আগে থেকেই দিয়ে রেখেছিলাম, তাহলে সেটাকে অ্যাডজাস্ট করো। তাহলে এটাকে মাইনাস হয়ে গেল, 500 ইন্টু 3 টাকা, মানে অ্যাপ্লিকেশন ফর্মের দাম, অ্যাপ্লিকেশন ফর্মের টাকা দিচ্ছিল। 10,000 থেকে 1,500 বাদ দিলে কত, 8,500, তাহলে 8,500 টাকা আমি দিতে পারি, তুমি বলো 8,500 টাকা দিতে পারিনি, আমি মেনে নেবো। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে কলসিন এরিয়া আমরা জানি, দেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হয়, কলসিন অ্যাকাউন্ট ডেবিট হয় টু শেয়ার আর টু। তাহলে কলসিন এরিয়া কত লিখেছি আমি, দেখো কলসিন এরিয়া আমি কত লেখা হয়েছে, 8,500। স্যার আপনি 4,25,000 কোথা দিয়ে পেলেন, এটা বুঝতে পারছি না, বুঝিয়ে দিন না। অবশ্যই বোঝাবো। শেয়ার অ্যালটমেন্ট কত ছিল, দেখো শেয়ার অ্যালটমেন্ট ছিল 5,00,000 টাকা, 5,00,000 টাকা অ্যালটমেন্টে পাওয়ার কথা, কিন্তু অ্যালটমেন্টে অলরেডি 75,000 টাকা পেয়ে গেছিল। 5,00,000 টাকা পাওয়ার কথা, কিন্তু অলরেডি 75,000 টাকা আগেই পেয়ে গেছে। তাহলে কত টাকা পাবে, 4,25,000। তাই এখানে দেখো অ্যালটমেন্ট কে 4,25,000, 4,25,000 মধ্যে 8,500 তো তুমি পেলে, পাবে না, তাহলে পাবে কত, পাবে কত, 4,16,500। বুঝতে পারলে তো? এটা হচ্ছে ব্যাপার। নিশ্চয়ই বোঝা গেল। নেক্সট, এবার কোম্পানি শেয়ারদের কাছে কলের টাকা যাবে কত, 1,00,000টা শেয়ার 4 টাকা করে, 4 লাখ। ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট 4,00,000, 4,00,000। এইবার ফার্স্ট কলে টাকা পাওয়া জার্নাল কি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কল সে অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। তো ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে আমি কত টাকা লিখো, 4,00,000 টাকা। ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে আমি লিখো 4,00,000 টাকা। তার মধ্যে কতগুলো শেয়ার টাকা পাইনি, ফার্স্ট কলে কতগুলো শেয়ার টাকা পাইনি, 2,000টা শেয়ার 4 টাকা করে হলে 8,000 টাকা হয়। তাহলে 4,00,000-এর মধ্যে 8,000 টাকা পাইনি, মানে পেয়েছি 3,00,000 হয়ে গেল। এবার বলছে এক্স এর কাছ থেকে যে 2,000টা শেয়ার টাকা পাওয়া যায়, তাহলে এক্স শেয়ারগুলোকে তুমি ফরফিট করে দাও। তো ফরফিট করার জার্নাল জানো, কিছুক্ষণ আগেই বললাম। শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, 2,000টা শেয়ার 10 টাকা করে হলে 20,000 টাকা। স্যার সিকিউরিটি প্রিমিয়াম ডেবিট, হ্যাঁ প্রিমিয়াম মানি যদি ফেল করে তখন প্রিমিয়ামকে ডেবিট করতে। স্যার প্রিমিয়াম ফেল করেছে, হ্যাঁ প্রিমিয়াম ফেল করেছে, তুমি ভাবো প্রিমিয়ামটা ছিল কোথায়, স্যার অ্যালটমেন্টে ছিল। তো অ্যালটমেন্টে ফেল করেছে, হ্যাঁ স্যার অ্যালটমেন্টে ফেল করেছে, তাই অ্যালটমেন্টে ফেল করা মানে প্রিমিয়াম দিতে পারেনি। তাহলে প্রিমিয়াম কত করে ছিল স্যার, 2 টাকা করে, 2,000টা শেয়ার 4,000 টাকা হয়ে গেল। তারপর কলসিন এরিয়া, তো দেখো অ্যালটমেন্টে কত টাকা ফেল করেছে, স্যার অ্যালটমেন্টে ফেল করে, দেখো অ্যালটমেন্টে ফেল করেছে 8,500, অ্যালটমেন্টে ফেল করেছে 8,500, আর ফার্স্ট কলে ফেল করেছে কত, 8,000। তাহলে টোটাল কত ফেল করলো, এক্স মিস্টার এক্স কত টাকা ফেল করে টোটাল, 16,500। তো তাই লিখেছি কলসিন এরিয়া 16,500। তাহলে 24,000 টাকা, 20,000, 24,000 টাকার মধ্যে 16,500 তো পাওয়াই গেল না, পাওয়া যাচ্ছে কত, 7,500, পাওয়া যাচ্ছে কত, 7,500, ব্যালেন্স করে দেবে। শেয়ার ফরফিট এখন ক্রেডিট 7,500 লাস্ট। এরপর কি রিইস্যু, সব কটা শেয়ার রিইস্যু হচ্ছে, সব কটা শেয়ার রিইস্যু হচ্ছে, দেখে নাও কত টাকা করে রিইস্যু হচ্ছে, জাস্ট কোশ্চেনটা পড়ে নিতে হবে। বলছে 8 টাকা করে রিইস্যু, সব কটা শেয়ারই 8 টাকা করে রিইস্যু হচ্ছে। তাহলে সব কটা শেয়ার বলতে এখানে কতগুলো শেয়ার, সব কটা শেয়ার বলতে এখানে কতগুলো শেয়ার তোমাকে দেখে নিতে হবে। 2,000টা শেয়ার, 2,000টা শেয়ার রিইস্যু হচ্ছে, তাহলে টাকা আসছে, তাহলে 2,000টা শেয়ার 8 টাকা করে 16,000 টাকা আসলো, ব্যাংক অ্যাকাউন্টে 16,000 টাকা, তাহলে 2 টাকা করে আসলো না, 2,000 2 4,000 টাকা লিখলাম। শেয়ার ফরফিট অ্যাকাউন্ট ডেবিট 4,000 টাকা ও শেয়ার ক্যাপিটাল 20,000। লাস্ট জার্নাল শেয়ার ফরফিট ক্যাপিটাল লিখে, তো ফরফিট অ্যাকাউন্ট ক্রেডিট বলেছে 7,500, আর ফরফিট ডেবিট 4,000। তো 7,500 থেকে 4,000 বাদ দিলে 3,500 হয়। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই অঙ্কটা কার কার অ্যান্সার 3,500 বেরিয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, কারণ এই অঙ্কটা কিন্তু স্ট্যান্ডার্ড অঙ্ক ছিল। এই অঙ্ক যারা মেলাতে পেরেছে তারা নিশ্চয়ই সেই লেভেলে ভালো মতন প্র্যাকটিস করে গেছিল পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার আগে বাড়িতে ভালো প্র্যাকটিস করেছিল। তো কার কার ক্যাপিটাল লিখো 3,500 বেরিয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবার রিটায়ারমেন্টের অঙ্কটা করবো। রিটায়ারমেন্টের অঙ্ক আমি বলি, আমি সত্যি কথা বলি, রিটায়ারমেন্টের অঙ্ক সোজা আছে। রিটায়ারমেন্টের অঙ্ক কোনো কঠিন ছিল না, কোনো পয়েন্ট কঠিন ছিল না। তোমরা বলতে পারো যে স্যার এই পয়েন্টটা কঠিন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো স্যার এই পয়েন্টটা কঠিন লাগছে। তো তোমরা দেখতে পাচ্ছ, সুন্দর চোখের সামনে দেখতে পাচ্ছ, দেখো ব্যালেন্স শিট তোমার চোখের সামনে দিয়ে দিয়েছে, তুমি দেখতে পাচ্ছ ব্যালেন্স শিট তোমার চোখের সামনে দিয়ে দিয়েছে, দেখেছো? অ্যাডজাস্টমেন্ট গুলো দেখো কি দিয়েছে, বলছে ওয়াই রিটায়ার করেছে।
ক্লাসে বারবার বলেছিলাম এবছর রিটায়ারমেন্ট আসবে 10 নম্বর, কালকেও বলেছিলাম রিটায়ারমেন্ট আসবে 10 নম্বর এসছে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ভ্যালু 3,27,000 হয়েছে। ছিল কত? 3 লাখ টাকা ছিল, 3,27,000 হলো। তাহলে এই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ভ্যালু কত হয়েছে? 27,000 টাকা বেড়ে গেছে। তাহলে দেখো একটা একটা করে করো, সব তো বেটার হবে। একটা একটা করে বুঝিয়ে বুঝিয়ে করে তাহলে বেটার হবে। দেখো প্রথমে 3টে লেজার খুলে দিতে হবে, একটা রিভালুয়েশন অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর পার্টনার্স ক্যাপিটাল খুলতে হবে, তারপর ব্যালেন্স শিট খুলতে হবে। ঠিক আছে? তো দেখো প্রথমে ক্যাপিটাল গুলো লিখবো। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিটে লিখবে 3 লাখ টাকা, 1 লাখ টাকা আর 2 লাখ টাকা। তাই লিখেই দেখো, এই দেখো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিটে লিখেছি আমরা বাই ব্যালেন্স বিধি বলে 3 লাখ। দেখো বাই ব্যালেন্স বিধি বলে লিখে 3 লাখ, 1 লাখ, 2 লাখ, একটা একটা করে বোঝাচ্ছি, কোনো চিন্তা করতে হবে না, সব কটা বলে দেবো। এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড হচ্ছে এক ধরনের লাইবিলিটি। লাইবিলিটি সাইডে বসিয়ে দেবে 50,000 টাকা। দেখো লাইবিলিটি সাইডে আমরা 50,000 টাকা বসি। দেখো এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড আমরা লাইবিলিটি সাইডে 50,000 টাকা বসিয়ে দিচ্ছি। নেক্সট কি বলেছে? ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড, WCF, ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড কি হয়? যদি কোনো অ্যাডজাস্টমেন্ট দিতে আমি করতাম, ক্লাসে বহুবার করে বিবিকুম টেস্ট পেপারও ছিল। ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ডটা কি হয়? এটা হচ্ছে পার্টনারদের মধ্যে ভাগ করে দিতে হবে। স্যার কোন পার্টনারদের মধ্যে? পুরোনো পার্টনারদের মধ্যে, পুরোনো রেশিও তো। পুরোনো পার্টনারদের মধ্যে পুরোনো রেশিও 30,000 টাকাটাকে 3:1 ভাগ করতে হবে। এই দেখো, এই যে ভাগ করি 3:1 ভাগ করেছি ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড। তারপর কি বলেছিল? জেনারেল রিজার্ভ। দেখো জেনারেল রিজার্ভ 20,000 টাকা। এই জেনারেল রিজার্ভটা পুরোনো পার্টনারদের ভাগ করবো। তাহলে দেখো পার্টনার্স ক্যাপিটাল কেইটা লিখেছি বাই জেনারেল রিজার্ভ। এই দেখো বাই জেনারেল রিজার্ভ লিখেছি 3:1 ভাগ করেছি। ঠিক আছে? তো দেখেন তো সব কটা পয়েন্ট ধরে ধরে আমি বোঝাচ্ছি, সব কটা পয়েন্ট। তো সান্ডিকেটার্স ব্যালেন্সের লাইব্রেরি সাইড 1 লাখ টাকা বসিয়ে দাও। দেখো ব্যালেন্সের লাইব্রেরি সাইড সান্ডিকেটার্স লিখে দিচ্ছি কত? 1 লাখ টাকা। তাহলে লাইব্রেরি সাইড কত? অ্যাসেট সাইড চলে আসো। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল 3 লাখ টাকা, আর অ্যাডজাস্টমেন্ট হচ্ছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 3,27,000। 3 লাখ ছিল, 3,27,000, 27,000 টাকা বেরিয়ে যাচ্ছে। দেখ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কি লিখেছি? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 3 লাখ টাকা ছিল, 27,000 টাকা বেরিয়ে যাচ্ছে। তাহলে কত? 3,27,000। তাহলে অ্যাসেটের ভ্যালু 27,000 টাকা বেরিয়ে যাচ্ছে। তাহলে আমার প্রফিট, তাহলে প্রফিটের রিভ্যালুয়েশন কেইটে লিখবো বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বলে 27,000 টাকা লিখো। এই দেখো বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বলে কত টাকা? 27,000। তাহলে যে প্ল্যান্ট অ্যান্ড মেশিন কত ছিল? 2 লাখ টাকা ছিল। অ্যাডজাস্টমেন্ট স্যার কিচ্ছু বলেনি। তাহলে প্ল্যান্ট আমি ডাইরেক্ট 2 লাখ টাকা বসে দেখো ব্যালেন্সে ডাইরেক্ট 2 লাখ টাকা বসে প্ল্যান্ট অ্যান্ড মেশিন। নেক্সট কি বলেছে? ফার্নিচার কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, ডাইরেক্ট 60,000 টাকা বসে গেছে ব্যালেন্সে। ফার্নিচার ডাইরেক্ট 60,000 টাকা বসে গেছে। দেখো ডাইরেক্ট 60,000 টাকা বসে দিয়েছি। নেক্সট কি ছিল? ডেটার্স। ডেটার্স কত ছিল? দেখো 42 থেকে 2 বাদ দিয়ে 40। তা আমরা ডেটার্স লিখেছি কত? 42,000 টাকা। দেখো ডেটার্স দেখো লিখেছি ডেটার্স কত? 42,000 টাকা ডেটার্স। দেখো ডেটার্স 42,000 টাকা লিখেছি। এবার অ্যাডজাস্টমেন্ট ছিল, ভালো করে পড়বে অ্যাডজাস্টমেন্টটা কি বলেছিল। বলছে এই যে 3 নম্বর পয়েন্ট, প্রভিশন ফর ডাউটফুল ডেট 10% ইনক্রিজ টু 3,800। তাহলে আমাকে প্রভিশন দেখাতে হবে 3,800, কিন্তু আমার দেখানো ছিল কত? 2,000। আমার দেখানো ছিল 2,000, দেখাতে হবে 3,800। তাহলে কত টাকা আরো দেখাতে হবে? স্যার 1,800 টাকা দেখাতে হবে। তো ডেটাস থেকে তুমি 3,800 বাদ দিলে, ডেটাস থেকে 3,800 বাদ দিয়ে কত হলো? 38,200। তো তোমাকে তোমাকে প্রভিশন দেখাতে হবে আরো 1,800। তা আরো দেখালে তোমার লস, আর লস হলে রিভার্সন ডেবিটে লিখবে 1,800 টাকা। তাই লিখেই রিভার্সন ডেবিটে 1,800 টাকা। তারপর কি ছিল? স্টকের কোনো অ্যাডজাস্টমেন্ট আছে? না স্যার স্টকের কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, যেমন চল তেমন দেখে দেখে বসিয়ে দাও। ও না, স্টকের অ্যাডজাস্টমেন্ট বলছিল। দেখো স্টক কি বলছিল? 10% রিডিউস হচ্ছে। তাহলে স্টক ছিল কত? 1.5 লাখ টাকা ছিল, 10% রিডিউস করে 1,35,000 হবে। দেখো তো, এই দেখো ইনভেস্টমেন্ট স্টক 1.5 লাখ টাকা ছিল, 10% রিডিউস 15,000 টাকা রিডিউস করে 1,35,000 হলো। তাহলে অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া আমাদের কাছে লস। তাহলে রিভার্সন ডেবিটে লিখেছি 15,000 টাকা। রিভার্সন ডেবিটে লিখেছি 15,000 টাকা টু স্টক বলে। দেখো নেক্সট ব্যাংক ক্যাশটা পরে বলবো। দেখো আমার 1 নম্বর অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট বললে 2 নম্বরটা কি বলছে? ইনভেস্টমেন্ট 25,000 টাকার একটা ইনভেস্টমেন্ট ছিল, যেটা ব্যালেন্সে দেখা হবে, এটাকে দেখাতে বলছে। ব্যালেন্সে দেখাবো, তাহলে ব্যালেন্সের অ্যাসেট সাইড লিখবে ইনভেস্টমেন্ট 25,000 টাকা। আর যেহেতু তোমার অ্যাসেট বাড়ছে, অ্যাসেট বেড়ে যাওয়া মানে প্রফিট, তাই ডিভিডেন্ড ক্রেডিট 25,000 টাকা। দেখো ইনভেস্টমেন্ট ডিভিডেন্ড ক্রেডিট বললাম, লিখলাম 25,000 টাকা। আর একটা কথা বলবো, ব্যালেন্সের অ্যাসেটে 25,000 টাকা। ঠিক আছে? সবুজ কালি কত কিছু হয়ে গেল, কত কিছু হয়ে গেল।
এবার তুমি রিভার্সনটা মিলিয়ে দিতে পারো। দেখো 27,000 কেইট দিক থেকে যোগ করছি, রিভার্সন কেইট 27 আর 25 যোগ করে কত হচ্ছে 52,000 টাকা। সেই 52,000 টাকা ডেবিটে লিখলাম, তার থেকে 1800 আর 15,000 বাদ দিলে কত হচ্ছে 35,200। এই টাকাটা পুরোনো পার্টনারদের মধ্যে ভাগ করে দেওয়া হবে এক্স ওয়াই দের। কোন রেশিওতে? ওদের যা রেশিও ছিল রিটায়ারমেন্টে, দেখো কি রেশিও ছিল, পুরো রেশিও কি ছিল রিটায়ারমেন্ট যখন করছিলে, পুরো রেশিও কত ছিল 3:1:2, তাহলে এই রেশিওতে ভাগ করে দিলে। তাহলে এক্স এর ভাগে হচ্ছে 17,600, ওয়াই এর হচ্ছে 5,867 আর জেড এর হচ্ছে 11,733। তাহলে দেখো এখানে কি ছিল, রিভ্যালুয়েশন ছিল টু পার্টনার্স ক্যাপিটাল, পার্টনার্স ক্যাপিটাল কে এইটা লিখবে বাই রিভ্যালুয়েশন, কত টাকা এই টাকাগুলো 17,600, 5,867 আর 11,733। বুঝা গেল? সবই তো হয়ে গেল। আর একটা মনে পয়েন্ট বাকি আছে, গুডউইল অফ দ্য ফার্ম 54,000 টাকা। ফার্মের গুডউইল ছিল 54,000 টাকা। বলছে ভ্যালু অফ গুডউইল উইল নট বি শোন ইন দ্য ব্যালেন্স শিট আফটার রিটায়ারমেন্ট অফ। আমাদের কোনদিন দেখো গুডউইল আমরা সবসময় টেবিল এন্ট্রি করতাম, তাই এখানে টেবিল এন্ট্রির মাধ্যমে দেখাচ্ছি। ওয়ার্কিংস করেছি দেখো, দেখো কি লিখেছি, অ্যাডজাস্টমেন্ট অফ গুডউইল বাই টেবিল এন্ট্রি। তাহলে তিনজন পার্টনারের নাম লিখেছি, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। ঠিক আছে, তো কি লিখেছি, ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও, ওল্ড রেশিও কত ছিল 3:1:2। অর্থাৎ গুডউইলের টাকা কত ছিল মনে হচ্ছে খুব সম্ভবত 54,000 টাকা। দেখে নাও গুডউইলের টাকা কত ছিল 54,000 টাকা। এটা 3:1 ডিভাইড করে দিচ্ছে। ঠিক আছে, তো অর্থাৎ এক্স ওয়াই যে তিনজন পার্টনার, ওদের এই বিজনেসের গুডউইল থেকে এই টাকাটা পাওয়ার কথা উচিত ছিল, কিন্তু যেদিন বিজনেসের ভ্যালুয়েশন হবে সেদিন তো, ঠিক আছে, যেদিন বিজনেসের ভ্যালুয়েশন হবে সেদিন তো কি জন্য বলছিলাম, হ্যাঁ, এই 54,000 টাকা গুডউইল, এই 54,000 টাকা সবার পাওয়ার কথা এক্স ওয়াই জেড কোন রেশিওতে পাওয়ার কথা 3:1, এই রেশিওতে ওদের পাওয়ার। অর্থাৎ এক্স এর পাওয়ার কথা 7,000, ওয়াই এর পাওয়ার কথা 9,000, জেড এর পাওয়ার কথা 18,000। কিন্তু ওরা তো টাকা পাবে ফিউচারে, ফিউচারে যখন টাকাটা পাবে সেই টাকাটা কি এক্স ওয়াই সবাই তো পাবে না, পাবে কে টাকাটা, এক্স আর জেড পাবে। কোন রেশিও 3:2। তাহলে এক্স এর ভাগে করছে কত 27,400, সরি 32,400, আর হচ্ছে তোমার জেড এর ভাগে পড়ছে কত 21,600। তুই ভাবো, চিন্তা ভাবনা করো, এক্স এর পাওয়ার কথা 27,000 টাকা, কিন্তু এক্স পায় 32,400। তাহলে ফিউচারে এক্স বেশি পাবে। তাহলে ফিউচারে যদি এক্স বেশি পায়, তাহলে পার্টনারশিপ ফার্ম আজকে এক্স এর থেকে কত টাকা নিয়ে নেবে, এক্সট্রা 5,400 টাকা আজকে নিয়ে নেবে, আজকে নিয়ে নেবে এটা। ওয়াই, ওয়াই এর 9,000 টাকা এফোর্ট ছিল, কিন্তু ওয়াই ফিউচারে 1 টাকাও পাবে না। তাই পার্টনারশিপ ফার্ম আজকে ওয়াই কে 9,000 টাকা দিবে, তাই ক্রেডিট হলো। ঠিক আছে, লাস্ট জেড এর পাওয়ার কথা 18, জেড পাবে 21,600, জেড বেশি পাবে 3,600, তাই আজকে জেড থেকে 3,600 নিয়ে নেবে। তো জার্নালটা কি হলো তুমি বুঝতেই পারছো, ক্যাপিটাল কমছে মানে ডেবিট, আর ক্যাপিটাল বাড়ছে মানে ডেবিট। আবার বললাম, একটু উল্টো বলে দিলাম, ক্যাপিটাল কমছে মানে ডেবিট আর ক্যাপিটাল বাড়ছে মানে ক্রেডিট। তো জার্নাল কি হবে, এক্স অ্যাকাউন্ট ডেবিট, জেড অ্যাকাউন্ট ডেবিট টু ওয়াই অ্যাকাউন্ট। তাই তো, অর্থাৎ দেখো জার্নাল তো আমাকে জানতে চাইনি, তুমি লেজারের মধ্যে দেখিয়ে দাও এক্স কমছে আর জেড কমছে, তাহলে পার্টনার্স ক্যাপিটাল ডেবিটের দিকে লিখবে এক্স এর ঘরে 5,400 আর ওয়াই এর ঘরে 3,600। ঠিক আছে, এই 5,400 আর 3,600, কিন্তু টাকাটা পাবে কে, ওয়াই। কত পাবে 9,000 টাকা। তাই ওয়াই এর ঘরে কে এইট দিকে লিখলাম 9,000 টাকা, লিখলাম বাই এক্স এন্ড জেড। হয়ে গেল, গুডউইল ট্রিটমেন্টও কমপ্লিট। লাস্ট পয়েন্ট কি বলেছিল, এটা হয়ে গেল 6 নম্বর। ₹23,200 পেড ইমিডিয়েটলি আফটার রিটায়ারমেন্ট অফ ওয়াই। ওয়াই রিটায়ার করে যাওয়ার পর ওয়াই কে ইমিডিয়েটলি 23,200 টাকা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে ওয়াই এর ঘরটা রোয়াল করেছি, এইট দিকে রোয়াল করে কত বললো, আমার এটা বেরোচ্ছে, তোমাদের এটা বেঁচে কিন্তু দেখো 1,23,200, সেটা ওই দিকে লিখো 1,23,200। তাহলে ও তো এত টাকা পাবে 1,23,200 ওয়াই, তার মধ্যে ইমিডিয়েটলি ওয়াই কে 23,200 টাকা দিয়ে দেওয়া হচ্ছে, 23,200 টাকা দিয়ে দেওয়া হচ্ছে। লিখলাম টু ব্যাংক, স্যার ব্যাংক লিখলাম, ক্যাশটা লিখতাম না, ক্যাশে 23,200 নেই, তাই আমি ব্যাংক লিখলাম, টু ব্যাংক অ্যাকাউন্ট 23,200। তাহলে ব্যাংকে ছিল কত টাকা, দেখো কোশ্চেন পড়ে দেখো ব্যাংকে ছিল কত টাকা, স্যার ব্যাংকে ছিল 30,000 টাকা, ওর মধ্যে থেকে 23,200 দিয়ে দিয়েছো, 30 আমি 23,200 দিয়ে দিয়েছো, তাহলে আছে কত, ব্যাংকে আছে 6,800, হয়ে গেল। আর ক্যাশে যাচ্ছিল তাই বসে দিই 2,000 টাকা। এত অব্দি ক্লিয়ার। এবার দেখো ওয়াই তো 1,23,200 পাবে, তার মধ্যে ওকে 23,200 টাকা ক্যাশ দিয়ে দেওয়া হয়েছে, তাহলে বাকি টাকাটা লোন হয়ে যাচ্ছে, বাকি টাকা লোন হয়ে যাচ্ছে, ওয়াইস লোন বলে 1,00,000 টাকা, এটা ব্যালেন্সের লাইবিলিটি লিখলাম, ওয়াইস লোন বলে 1,00,000 টাকা। ঠিক আছে, এবার ব্যালেন্স করবো, ওয়াই তো হয়ে গেল, ওয়াই মিলে গেছে, এবার এক্স আর জেড এর ঘরটা ব্যালেন্স করো। এক্স এর ক্রেডিট দিকটা যোগ করা হচ্ছে 3,42,600, সেটা আবার এদিকে লিখলাম, বাদ দিয়ে এদিকে 5,400 বাদ দিয়ে হচ্ছে 3,37,200। ঠিক আছে, এক্স এর ক্যাপিটাল। জেড এর ক্যাপিটাল, জেড এর ক্রেডিট দিকটা যোগ করা হচ্ছে 2,28,400,
তার থেকে তাতে 3,600 বাদ দিয়ে কত হচ্ছে 2,24,800। তাহলে এটা যে ব্যালেন্স শিটে লিখবে এক্স এর ক্যাপিটাল জেড এর ক্যাপিটাল। এক্স এর ক্যাপিটাল লিখবে কত 3,57,200, দেখো সরি এক্স এর ক্যাপিটাল লিখবে 3,37,200 তাই লেখা আছে, জেড এর ক্যাপিটাল হচ্ছে 2,24,800 তাই লেখা আছে, লিখে দিলাম। লিখে যেটা হচ্ছে যোগ বিয়োগ করে এটা যে 5,62,000 হবে ক্যাপিটাল, হয়ে গেল সব কমপ্লিট। দেখো তোমরা ট্যালি করে দেখো অ্যান্সার মিলবেই মিলবে, ঠিক আছে? তো লাইব্রেরি সাইডে টোটাল হচ্ছে 8,12,000 আর অ্যাসেট সাইডে টোটাল হচ্ছে 8,12,000, ক্যাশটা নিয়ে নিয়েছে। তো রিটায়ারমেন্ট দেখলে তো রিটায়ারমেন্টের অ্যান্সার বেরোলো কত, ব্যালেন্স শিট টোটাল 8,12,000। আমাকে অনেকে কমেন্টও করেছিল ফেসবুকে, ফেসবুক না টেলিগ্রামে অনেকে আমাকে মেসেজ করছো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, স্যার অ্যান্সার কত হবে, আপনি একটু বলো রিটায়ারমেন্টের ব্যালেন্সের অ্যান্সার কত হবে? আপনি দেখতেই পারলে অ্যান্সার কত বেরোলো, 8,12,000 টাকা। এবার হচ্ছে কি দিয়েছে দেখো, কোশ্চেন পড়ে দেখো। এবার হচ্ছে তোমার রেশিওর অঙ্ক, রেশিও স্টক টার্নওভার রেশিও বের করতে বলেছে আর জিপি রেশিও বের করতে বলেছে। দেখো কোশ্চেনের ডেটা পরে দেখবো, আগে ফর্মুলা দেখো লিখেছি আমরা, তোমাদের বোঝার জন্য ফর্মুলাটা লিখেছি। স্টক টার্নওভার রেশিও বের করার ফর্মুলা কি আছে দেখো, কি লেখা স্টক টার্নওভার রেশিও বের করার ফর্মুলা, কস্ট অফ গুডস সোল্ড, দেখো লেখা আছে কস্ট অফ গুডস সোল্ড বাই এভারেজ স্টক, জানো তো কস্ট অফ গুডস সোল্ড বাই এভারেজ স্টক। তো আমি লিখেছি কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলাটা কি, দেখো কি লিখেছি, কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলা ক্লাসে বারবার করেছি, তোমরা সবাই ঠিক করেছে এটা আমি জানি। ওপেনিং স্টকের সঙ্গে পারচেজ যোগ করো, ওপেনিং স্টকের সঙ্গে পারচেজ যোগ করেছি, ওয়েজেস যোগ করেছি, ক্যারেজ ইনওয়ার্ড যোগ করেছি, সব করে যোগ করেছি, তার থেকে ক্লোজিং স্টক বাদ দিয়েছি, ঠিক আছে? বাদ দিয়ে হচ্ছে তোমার কস্ট অফ গুডস সোল্ড। তাহলে ওপেনিং স্টক বলেছিল অঙ্কে 20,000 টাকা, পারচেজ বলেছিল 45,000 টাকা, ঠিক আছে? তো ওয়েজেস বলেছিল 15,000 টাকা, ক্যারেজ ইনওয়ার্ড বলেছিল 5,000 টাকা, আর ক্লোজিং স্টক বলেছিল 10,000 টাকা। সব প্লাস মাইনাস করে বেরোলো তোমার কত, কস্ট অফ গুডস সোল্ড 75,000 টাকা। তো দেখো আমি এখানে কস্ট অফ গুডস সোল্ড 75,000 টাকা লিখেছি। এবার এভারেজ স্টক বের করার নিয়ম কি, ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক বাই 2, কি লিখলাম, ওপেনিং স্টক বাই ক্লোজিং স্টক, ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক বাই 2। তো ওপেনিং ছিল 20,000 টাকা, ক্লোজিং ছিল 10,000 টাকা, 20 যোগ 10 মানে 30,000কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 15,000 টাকা। তাহলে বুঝতে পারলে এভারেজ স্টকও বেরিয়ে গেল 15,000 টাকা। তাহলে 1.5 লাখকে 15,000 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, সরি 75,000কে 15,000 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5 টাইমস। তাহলে স্টক টার্নওভার রেশিও বেরিয়ে গেল কত, 5 টাইমস। আর বের করতে হবে জিপি রেশিও, বের করার ফর্মুলা কি লিখে দেখো, গ্রস প্রফিট বাই সেলস ইন্টু 100, কি লিখেছি, গ্রস প্রফিট বাই সেলস ইন্টু 100। সেল তো তোমার কোশ্চেনে বলেই দিয়েছিল 1,00,000 টাকা, এর কোনো সন্দেহ নেই। স্যার জিপি কি করে বেরোলো, জিপি বের করার ফর্মুলা, সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দাও, জিপি বেরিয়ে, সেল ছিল 1,00,000 টাকা বলে দিয়েছিল, কস্ট অফ গুডস সোল্ড তুমি 75,000 টাকা বের করলে, জিপি বেরিয়ে গেল 25,000 টাকা। তাহলে লিখলাম 25,000 বাই 1,00,000 ইন্টু 100 করে 25%। লাস্ট অঙ্ক করবো, লাস্ট অঙ্ক করলে ওদের শেষ হয়ে যাচ্ছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট লাস্ট অঙ্ক। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমি বারবার ক্লাসে যখন অঙ্ক করাতাম একটা কথা বলতাম, যে তোরা দেখবি যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্টে অঙ্ক করবি একটা জিনিস ওরা করে দেয়, কারেন্ট ইয়ারটা অর্থাৎ এই বছরটা আগে দিয়ে দেয়, ঠিক আছে? তো যেমন দেখো আমি যেটা বলছিলাম 23 সাল আগে দিয়েছে, তারপর 22 সাল দিয়েছে, কিন্তু বইতে তোমরা যত অঙ্ক করতে আগে 22 থাকে পরে 23 থাকে, বাট আগে 23 করেছে পরে 22। আমি বলেছিলাম এটা বারবার দেখি যাবে, যখনই ক্যাশ ফ্লো অঙ্ক কেউ যদি করিস এটা এই জিনিসটাকে ফলো করো। দেখো কি বলেছে, সমস্ত একটা ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, এটাতে বোঝানোর কিছু নেই, একটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, সেটা কি, ডেপ্রিসিয়েশন 10,000 টাকা, ডেপ্রিসিয়েশন দিয়েছে 10,000 টাকা প্ল্যান্টের ওপর, আর কি দিয়েছে, এসপিএল এর ওপেনিং ব্যালেন্স ছিল কত, 22-এ ছিল 30,000 টাকা, 23 হলো 80,000 টাকা, ব্যাস এই বলেছিল। তো কি করেছি, প্রথমে লিখেছি ইন দা বুকস অফ এ লিমিটেড, তারপর লিখেছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট AS3 মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3, আর ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লো করি আমরা, তাই করছি ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/23। তো আমি দেখো রুপিসের 3টে ঘর করেছি, প্রথমে লিখলাম ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তো সবার প্রথম কি লিখতে হয়, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পিবিটি থেকে স্টার্ট হয়, পিবিটি থেকে। পিবিটি তোমরা আমি ক্লাসে বারবার করেছিলাম, পিবিটি বের করার নিয়মটা কি,
নেট প্রফিট প্লাস ট্রান্সফার টু রিজার্ভ প্লাস প্রপোজ ডিভিডেন্ড প্লাস প্রভিশন ফর ট্যাক্স, এগুলো কিচ্ছু নেই অঙ্কে, এগুলো কিচ্ছু নেই। অর্থাৎ এখানে প্রফিট বিফোর ট্যাক্সটাই হয়ে যাবে তোমার পিবিটি। সরি, এখানে প্রফিট বিফোর ট্যাক্স কি বললাম ভুল করে, মানে প্রফিটের টাকাটাই হয়ে যাবে তোমার পিবিটি। দেখো প্রফিট কত ছিল বছরের শুরুতে? বছরের শুরুতে ছিল 30,000, বছর শেষ হলো 80,000 টাকা। তাহলে এই বছর প্রফিট কত হলো? 50,000 টাকা। অর্থাৎ নেট প্রফিট 50,000 টাকা বলে দিয়েছে, ঠিক আছে, অন্যভাবে বলেছে বাট বলেছে 50,000 টাকা নেট, ঠিক আছে। তো এর সঙ্গে কি যোগ করতাম? ট্রান্সফার টু রিজার্ভ যোগ করতাম, তারপর হচ্ছে প্রপোজ ডিভিডেন্ড যোগ করতাম, প্রভিশন ফর ট্যাক্স যোগ করতাম। এই অঙ্কে না ট্রান্সফার টু রিজার্ভ আছে, না প্রপোজ ডিভিডেন্ড আছে, না প্রভিশন ফর ট্যাক্স, কিচ্ছু নেই। তাহলে এটাই হয়ে গেল পিবিটি, এটাই হয়ে গেল তোমার পিবিটি। লিখে দিলাম পিবিটি 50,000 টাকা। এবার এর সঙ্গে যোগ করতে হয় কি নন ক্যাশ আর নন অপারেটিং এক্সপেন্স। অ্যাডজাস্টমেন্ট বলেছিল ডেপ্রিসিয়েশন 10,000 টাকা, তাই তো আমি ডেপ্রিসিয়েশন 10,000 টাকা লিখে দিই। স্যার ডিবেঞ্চারের ইন্টারেস্টটা নেবেন না, বা আপনি নেননি কারণ ডিবেঞ্চার ইন্টারেস্ট দেখো ডিবেঞ্চার মানে লোন, লোন বছরের শুরুতে ছিল 75,000 টাকা, শেষে কিছুই নেই। তার মানে কি এটা কি অ্যাজাম্পশন করতে পারি না লোন আমরা বছরের শুরুতেই শোধ করে দিয়েছি? ঠিক আছে, লোন বছরের শুরুতেই শোধ করে দিয়েছি। লোন যদি বছরের শুরুতে শোধ করি তাহলে কি কোনো ইন্টারেস্ট গুনতে হবে না? স্যার কোনো ইন্টারেস্ট গুনতে হবে না, তাই ইন্টারেস্ট নেই। হয়ে গেল অপারেটিং প্রফিট। এর সাথে দেখো কি কি আছে এখানে বলে দিচ্ছি। ট্রেড পেবেল তো কারেন্ট লাইবিলিটি, আর শর্ট টার্ম বরেন্স দুটোই কারেন্ট লাইবিলিটি। তাহলে কি হচ্ছে? 22 ছিল 46, 23 হলো 90, 22 হলো 32, 23 হলো 45। তাহলে কি হচ্ছে? কারেন্ট লাইবিলিটি ভ্যালু কি হচ্ছে? কারেন্ট লাইবিলিটি বাড়ছে। তোমরা জানো কারেন্ট লাইবিলিটি বাড়াতে গেলে কি করতে হয়? যোগ করতে, তাহলে দুটো যোগ করবো। 46,000 থেকে 90,000 টাকা বাদ দিলে কত হচ্ছে দেখো, 90 মাইনাস 46 কত হচ্ছে? 44,000 টাকা। তাহলে 44,000 টাকা লিখবো ট্রেড পেবেল, আর ওটা 13,000 টাকা লিখবো শর্ট টার্ম বরেন্স। লিখেছে 44,000 টাকা, 13,000 টাকা, যোগ বিয়োগ করে 57,000 টাকা। ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, কি কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করে দেখো। কারেন্ট অ্যাসেট বলতে এখানে ইনভেন্টরি আছে, 43 ছিল 95 হলো, বেড়েছে। আবার 65 ছিল 97 হলো, তাহলে বেড়েছে। তাহলে কারেন্ট অ্যাসেটের ভ্যালু বাড়ছে। কারেন্ট অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট লেস করতে হবে। তাহলে লেস করে দেবো অ্যামাউন্ট গুলো, এই অ্যামাউন্ট গুলো লেস করবো। ইনভেন্টরি ছিল 52,000 টাকা, ট্রেড রিসিভেবল ছিল 32,000, 52 32 যোগ করে 84,000 টাকা। তো যোগ বিয়োগ করে কত হচ্ছে? 60,000 টাকা। দেখো এখানে 60,000 টাকা, তার সঙ্গে 57 যোগ করে 84 বাদ দিলাম, কত হচ্ছে? 33,000। এটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। এবার করবো কি? ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো দেখো এখানে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস করতে গেলে পিপির একটা অ্যাকাউন্ট খুলতে। পিপি স্যার কেন পিপির অ্যাকাউন্ট খুলবো? কোনোদিন তো আমরা করিনি না, করেছি তুমি ভুলে গেছো, করেছি। পিপির অ্যাকাউন্ট কখন খুলবো? দেখো অ্যাডজাস্টমেন্ট দিয়েছে একটা, কিসের অ্যাডজাস্টমেন্ট দিয়েছে একটু পড়ে নাও। এখানে বলছে ডেপ্রিসিয়েশন বলেছে 10,000, ডেপ্রিসিয়েশন বলেছে কত অঙ্কে? 10,000, প্ল্যান্টের উপর 10,000 ডেপ্রিসিয়েশন। আর পিপির ব্যালেন্সটা কত বলেছিল? ওপেনিং ছিল 1.5 লাখ আর ক্লোজিং ছিল 90,000 টাকা। তাহলে পিপি আমাদের কি হয়? অ্যাসেটের ব্যালেন্স সবসময় ডেবিটে বসে, ওপেনিং ব্যালেন্স ডেবিটে বসে। ডেবিটে লিখেছি 1.5 লাখ টাকা, আর ক্রেডিটে লিখেছি বাই ব্যালেন্স এটি বলে 90,000 টাকা, ঠিক আছে। ডেপ্রিসিয়েশন হলে অ্যাসেটের ব্যালেন্স বাড়ে না কমে? হ্যাঁ কমে, তাই ক্রেডিট দিকে লিখি 10,000 টাকা। তাহলে শর্ট পড়ছে কত? 50,000 টাকা। তার মানে ক্রেডিট দিকে মানে পিপির ব্যালেন্স কমতে পারে, দুটো কারণে পিপি কমতে পারে, হয় ডেপ্রিসিয়েশন হয়েছে, নাই বিক্রি করে দিয়েছো। স্যার ডেপ্রিসিয়েশন অলরেডি করে দিয়েছি, তাহলে এটা বিক্রি করে ধরে নিচ্ছি বিক্রি করেছে। তাহলে সেল অফ পিপি দেখো, দেখো লিখেছে ইনভেস্টিং ক্যাশ ফ্লোতে সেল অফ পিপি কত কত লিখেছি এখানে? সেল অফ পিপি 15,000 টাকা। সরি এটা 15,000 টাকা, সরি এটা ভুল বললাম, এটা 50,000 টাকা। 50,000 টাকা। কেন? পিপি বেচে কত টাকা পেয়ে? 50,000 টাকা। দেখে নাও না, দেখে নাও, ভয় পাওয়ার কিছু নেই। এই দেখো পিপি বেচে কত টাকা এসে? 50,000 টাকা, ঠিক আছে, হয়ে গেল। লাস্ট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো দেখো প্রথমে কি ছিল? শেয়ার ক্যাপিটাল। দেখো শেয়ার ক্যাপিটাল কত ছিল? শেয়ার ক্যাপিটাল ছিল 80,000 টাকা, ছিল 1 লাখ টাকা হলো। তাহলে কত টাকা শেয়ার ইস্যু করছি? 20,000। তাহলে লিখবি ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 20,000 টাকা। লোন 75,000 টাকা ছিল, শেষে কিছুই নেই, মানে 75,000 টাকা লোন শোধ করে দিচ্ছে। দেখো তাই তো হলো। তাহলে যোগ বিয়োগ করে কত হলো? -55,000। তাহলে কি কি হচ্ছে দেখো, আমি তোমাকে দেখাচ্ছি। অপারেটিং বেরোলো 33,000 টাকা, ইনভেস্টিং বেরোলো +50,000 টাকা, আর হচ্ছে তোমার ফাইন্যান্সিং ক্যাশ ফ্লো হচ্ছে -55,000 টাকা, ঠিক আছে। তিনটে যোগ বিয়োগ করে কত বেরোলো? 28,000 টাকা। এটাকে বলে নেট চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। এর সাথে ওপেনিং ক্যাশ যোগ করতে হবে। ওপেনিং ক্যাশ কত ছিল? 5,000 টাকা। তাহলে 28 সঙ্গে 5 যোগ করে কত? 33,000 টাকা। এটাকে বলে ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, যোগ করে হচ্ছে ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত বলো?
33,000 টাকা। তো দেখো বেশ আমি অনেকক্ষণ টাইম নিয়ে যতটা পারলাম বোঝানোর চেষ্টা করলাম, বুঝিয়ে অঙ্কটা করানোর চেষ্টা করলাম। আমি আশা রাখছি যে পুরো পেপারটাই ঠিক আছে, মানে আমি পুরো ঠিক করতে পেরেছি। ঠিক আছে? হ্যাঁ, হয়তো খুব তাড়াহুড়া করে অঙ্ক করেছি। ক্যালকুলেশন গন্ডগোল হলেও হতে পারে। তোমরা অবশ্যই রেকটিফাই করে দিও, স্যার এখানে গন্ডগোল হয়েছে। তো ঠিক আছে, এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটি যদি হেল্পফুল হয়, ভিডিওটি যদি তোমাদের খুব ইউজফুল হয়, তাহলে তোমরা একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর একটু ভিডিওটা লাইক করে দিও। আর তোমাদের যত টিউশন গ্রুপ আছে বা স্কুলের যে গ্রুপ আছে, গ্রুপের মধ্যে ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দিও। টাটা, বাই বাই। আবার আমরা নেক্সট একটা ভিডিওতে হাজির হবো।